কেমন আছেন সবাই? আজকে আমাদের ক্লাস হবে অন পেজ এসইও নিয়ে। গত দুইটা ক্লাস আমি আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম, যেখানে আমি আপনাদেরকে প্রাইমারি একটা কিভাবে আপনাদের পার্সোনাল পোর্টফোলিও আপনারা ডেভেলপ করবেন তা আমি আপনাদেরকে দেখিয়েছি। আসলে ওয়েবসাইট বিষয়টা হচ্ছে কি, এখানে আপনাকে একটা সময়ের একটা বিষয় আছে। ঠিক আছে, আপনি যদি একটু সময় দিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটটা হবে যে অনেক অ্যাট্রাকটিভ। আপনি আপনার মনের মতো করেই কি করতে পারবেন, আপনি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর দিয়ে আপনি ভালোভাবে কি করতে পারবেন, একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন যদি আপনি টেকনিকগুলো জানা থাকলে। ওকে, তো আশা করি আমি যেটুকু মোটামুটি সময়ের মধ্যে, যেহেতু আমাদের আরো অনেকগুলো কি ক্লাস বাকি আছে। ঠিক আছে, আমাদের এখন আজকে থেকে আমাদের অন পেজ শুরু হবে। আমাদের আরো সামনে আরো অনেকগুলো স্টেপ কিন্তু কি পার হতে হবে। ঠিক আছে, ওই জন্য আমি যদি ওয়েবসাইট নিয়ে যদি আপনাদের শুধু ক্লাস দেখাতে গেলে আমাকে আরো অনেকগুলো ক্লাস দিতে হবে। ঠিক আছে, তো আমি জাস্ট একটা আইডিয়া আপনাদেরকে দিয়েছি, যেটুকু আইডিয়া দিয়েছি এটা দিয়ে আমরা একটা কি পার্সোনাল পোর্টফোলিও চাইলে আপনারা কি করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন এখন। ওকে, আচ্ছা, তাহলে আজকে আমাদের হচ্ছে কি অন পেজ এসইও ক্লাস। এখন অন পেজ এসইও ক্লাসটা হবে যে আমাদের বেসিক্যালি আমরা যে জিনিসটা করব, এ মেনটেন করে, এ রুলস মেনটেন করে আমরা অন পেজ এসইওটা করব। আমরা জানি বর্তমানে যে কোনো জিনিস এখন গুগল অ্যালগোরিদম, যেটা আমরা বলছি এআই আই অ্যালগোরিদম, যেটা আমাদেরকে ফলো করে আমাদেরকে অন পেজ করতে হবে। ঠিক আছে, কোন একটা কন্টেন্টকে আমাদেরকে কি করতে হবে, রুলস ফলো করে আমাদেরকে অন পেজটা করতে হবে। আমরা একটা সময় অন পেজের রুল শিখেছিলাম, যেটা ছিল অন্যরকম, বাট রুলস ক্ষেত্রে আসলে আমাদের একটু ডিফারেন্স হবে। তার জন্য আজকের ক্লাসটা সবার জন্য অনেক বেশি কি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, ক্লাসটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং ভিডিওটা বারবার কি ক্লাসটা বারবার কি আপনাদেরকে দেখতে হবে, যেখানে আমি আপনাদেরকে 2025 সালে এসে আমরা কিভাবে রুলস ফলো করে আমরা এসইও করব, অন পেজ এসইও, সেই জিনিসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমাদের আমরা যখন শিখছি, ঠিক আছে, বাট এই রুলস গুলো তখন ছিল না। ঠিক আছে, এই রুলস গুলো ছিল না। আজকে একটা নতুন একটা জিনিস আপনারা কি শিখতে যাচ্ছেন, যেটা এআই সাথে সামঞ্জস্য রেখে আমরা কিভাবে অন পেজ করে, সেটাই আমরা কি আজকে এ টু জেড আমি আপনাদেরকে এখানে দেখাবো। কেমন? তাহলে চলুন আমরা শুরু করি। ওকে, আগে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি অন পেজ এসইও কি, সেটা আমরা জানবো। ওকে, এরপরে আমরা স্টেপ বাই স্টেপ আমাদের অন পেজ এসইওর যে রুলস গুলো আছে সেই রুলস গুলো আমরা কি ফলো করে আমরা কিভাবে অন পেজ এসইও কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। কেমন? চলো, আমরা একটা ডক্স ফাইল নিই। ঠিক আছে, যেখানে আপনাদের সুবিধা হবে, আমি ডক্স ফাইলটা অবশ্যই আপনাদেরকে আমার ইউটিউব ডেসক্রিপশনে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেখানে আমি ডক্স ফাইলে আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি কি জিনিসটা দেখাবো। তখন আমাদের ডক্স ফাইল দেখো অনেক হেল্প কিন্তু আপনারা কি পাবেন। ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কি অন পেজ এসইও। ঠিক আছে, আবার এটাকে কিন্তু আবার অনসাইট এসইও কিন্তু বলে। কি বলছি, অন পেজ এসইও কে আবার অনসাইট এসইও কিন্তু বলে। ওকে, এটা হচ্ছে কি আজকে আমাদের টপিকস। সো এটাকে আমরা একটু বড় করি এবং একটু বোল্ড করে দিই, প্লাস একটু মার্জিন যদি নিয়ে আসি। ওকে, এটা হচ্ছে আমাদের কি টপিকস, এটাকে একটা আন্ডারলাইন করে দিই, দ্যাটস ইট। ওকে, এটাকে আমরা একটু নিচে দিই। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি হোয়াট ইজ অন পেজ। যেটা আমরা জানবো প্রথমে, হোয়াট ইজ অন পেজ, সেটা আমরা জানার চেষ্টা করব। অন পেজ এসইওটা কি, প্রথম হচ্ছে হোয়াট ইজ অন পেজ এসইও। অন পেজ এসইও বা অনসাইট এসইও হলো ওয়েব পৃষ্ঠাগুলোকে সার্চ ইঞ্জিনে উচ্চতর স্থান দেওয়ার জন্য অপটিমাইজ করার অনুশীলন। এটি পৃষ্ঠার উপাদানগুলিকে নির্দিষ্ট কিওয়ার্ড, কি বলছি, নির্দিষ্ট কিওয়ার্ড এবং অনুসন্ধানের উদ্দেশ্যের সাথে সারিবদ্ধ করা হয়। যেমন আমি আপনাদেরকে প্রায় কয়টা, তিনটের মতো শুধু কিওয়ার্ড ক্লাস নিয়েছি, কিওয়ার্ড রিসার্চের উপর, কিওয়ার্ড বিভিন্ন টার্মস, তারপর ইউজার ইন্টেন্ট। ঠিক আছে, অনেক রকম কিওয়ার্ড সম্পর্কে আমি দেখিয়েছি। এই কিওয়ার্ডগুলো আমরা কেন রিসার্চ করি,
ঠিক আছে, আমরা একটা কন্টেন্টের জন্য একটা নিশের উপর বেস করে কি করি, আমরা কিওয়ার্ড রিসার্চ করি, যেটা আমাদের কন্টেন্টের বিভিন্ন জায়গায় আমরা কি করি, এটাকে কিওয়ার্ডগুলোকে রিপ্লেসমেন্ট করি। ঠিক আছে, এতে হচ্ছে কি আমাদের এই কিওয়ার্ড রিসার্চটা আমরা যেটা করেছি, এখন সেটার কি আমরা কি করব, ইমপ্লিমেন্ট করব এই অন পেজ এসইওতে। ঠিক আছে, তো ওই জন্য আমরা কি করেছিলাম, কিওয়ার্ড রিসার্চ গুলো করেছিলাম। অন পেজ এসইওর লক্ষ্য হলো একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে কি করা, আরো দৃশ্যমান এবং ব্যবহারকারীদের কাছে কি করছি, ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তোলে। ঠিক আছে, আমরা যখন একটা কন্টেন্ট যখন কি যখন অন পেজ যখন আমরা করি একটা কন্টেন্টকে, এটা কি হয়, এটা সার্চ ইঞ্জিন এটা দৃশ্যমান হয় এবং ব্যবহারকারীদের কাছে আমাদের কন্টেন্টটা অনেক বেশি কি হয়, আকর্ষণীয় হয়। ওই জন্য আমরা কি করি, অন পেজ এসইও করি। ওকে, আচ্ছা, অন পেজ এসইও গুরুত্বপূর্ণ কারণ এটি সার্চ ইঞ্জিনগুলোকে আপনার ওয়েবসাইটে কি করে, বিষয়বস্তুকে বুঝতে সাহায্য করে। ঠিক আছে, আপনি একটা কন্টেন্টকে যখন আপনি অন পেজ এসইও করবেন, এটা সার্চ ইঞ্জিনের কাছে কি, এটা অনেক বেশি গ্রহণযোগ্যতা পায়। তখন সার্চ ইঞ্জিন ওটা কি করতে পারে, সহজে বুঝতে পারে। ঠিক আছে, যা আমরা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ এটা কি করবে, উন্নত করবে, এবং আপনার কি করবে, অর্গানিক ট্রাফিক কি করবে, বৃদ্ধি করবে। ঠিক আছে, ওই জন্য অন পেজ এসইওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা আজকে দেখব কিভাবে এই রুলস ফলো করে আমরা অন পেজ এসিও করে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। যেমন একটা সময় আমরা অন পেজ এসইও রুলস ছিল, দেখছি একটা অন্যরকম। বাট আজকের ক্লাসটা অবশ্য, যারা এখানে অনেকে অবশ্য জানেন অন পেজ এসইও সম্পর্কে, আবার অনেকে নতুন। ঠিক আছে, ওই জন্য আজকে ক্লাসটা সবার জন্য ইম্পর্টেন্ট, এই জন্য বলছি আমরা আজকে অন পেজ এসইওটার রুলস ফলো করে আমরা অন পেজ এসইওটা করব। যার জন্য এখানে অনেক কিছু কি আছে, বোঝার বিষয় আছে, জানার বিষয় আছে। ঠিক আছে, যেটা আমরা যখন শিখেছিলাম যে রুলস ফলো করেছি, এই রুলস এখন কি অনেক সময়, এখন বর্তমানে এই রুলস এর ক্ষেত্রে ওইখানে অনেক কিছু পরিবর্তন আপনারা আজকে এই ক্লাসে দেখবেন। ঠিক আছে, তাহলে আমরা যদি দিই হোয়াই ফলো এই রুলস ইন 2025 ইন কেস অন পেজ এসইউ। ঠিক আছে, তাহলে হোয়াই ফলো এআই, আচ্ছা এটা একটু আমি বড় করে দিই, হ্যাঁ, রুলস ইন 2025 ইন কেস অন পেজ এসইও। ওকে, আমরা কেন 2025 সালে অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা এই রুলসটা কেন ফলো করব। আমরা জানি বর্তমানে এই রুলস অ্যালগোরিদম অনুসারে যখন আমাদের অন পেজ করব, আমাদের কন্টেন্টটা কি আমাদের কন্টেন্টটা কিংবা আমাদের ইউআরএলটা র্যাঙ্ক হতে অনেক বেশি কি হবে, পসিবিলিটি কিংবা চান্স থাকবে। ঠিক আছে, ওই জন্য আমরা এআই রোজ অনুসারে অন পেজ করব। ওকে, তো আমরা যদি দেখি আধুনিক গুগলের মতে আধুনিক সার্চ ইঞ্জিনগুলো এখন ব্যবহারকারীদের উদ্দেশ্য এখন কন্টেন্টের মান বোঝার জন্য এই অ্যালগোরিদম, যেমন আমরা যদি দেখি র্যাঙ্ক ব্রেন একটা আছে, তারপর আছে আপনার হচ্ছে কি বাট, তারপর আছে আরেকটা আছে কি আপনার জিমিনি, জিমিনি। ঠিক আছে, জিমিনি ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো ব্যবহার করা হয় কেন, গুগলের কি আপনার অ্যালগোরিদমটা বোঝার জন্য। ওকে, তাই আমরা আজকে অন পেজ এসইও কে অবশ্যই অবশ্যই চালিত র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো অনুসরণ করব, যার মধ্যে যেগুলো রয়েছে, আমরা যে টপিকসগুলো আমরা কি অন পেজ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেগুলো আমরা একটু করে কি দেখি। প্রথমত যদি আমি নাম্বার ওয়ান কি বলছি, নাম্বার ওয়ান ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং। আমরা যখন একটা কন্টেন্ট যখন আমরা লিখব, ঠিক আছে, এটা আপনার কি থাকতে হবে, একদম স্বাভাবিক থাকতে হবে, যাতে ওই জিনিসটা কন্টেন্টটা আপনার পরে যখন ল্যাঙ্গুয়েজগুলো যেন পরে কেউ সহজে কি করে বুঝতে পারে। ঠিক আছে, আমাদেরকে এখন বর্তমানে গুগল যেটা আমাদেরকে বলছে যে রুলসটা কি ফলো করতে বলতেছে।
ওকে, সেটা হচ্ছে কি প্রথমে এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং। নাম্বার টু যদি আমরা যদি দেখি সেটা হচ্ছে কি আমরা কন্টেন্ট কন্টেন্ট রিলেভেন্স। ওকে, রিলেভেন্স। আপনার কন্টেন্টটা অবশ্যই কি হতে হবে, এটা আপনার প্রাসঙ্গিক হতে হবে। ঠিক আছে, আপনার কন্টেন্টটা কি হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। আপনি যেন তেন একটা কন্টেন্ট লেখলে তা কিন্তু হবে না। যে কন্টেন্টের একটা প্রাসঙ্গিকতা কি আপনাকে ফুটিয়ে তুলতে হবে আপনার কন্টেন্টের মধ্যে দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি, আমরা আপনাদেরকে প্রাইমারি কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড, ঠিক আছে, এলএসআই কিওয়ার্ড, মোটামুটি এগুলো আমি কি আপনাদেরকে অনেকবার বলেছি, কিংবা রিলেটেড কিওয়ার্ড অনেকবার বলেছি, সিট কিওয়ার্ড অনেকবার বলেছি, এগুলো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ওয়ার্ডগুলো। আজকে একটা নতুন একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি সিমেন্টিক। সিমেন্টিক কিওয়ার্ড ইউজেসের কি আমরা প্রয়োগ ঘটাতে হবে কোথায়, আমাদের কন্টেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, এখন বলতেছে কি এই সিমেন্টিক কিওয়ার্ডটা হচ্ছে কি যেখানে আপনার যে প্রাইমারি কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখে পাশাপাশি আরো যেগুলো কি সেকেন্ডারি যে এলএসআই কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলছি এখানে সিমেন্টিক কিওয়ার্ড বলছি। ঠিক আছে, এগুলোর প্রয়োগ কি আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব। তাহলে নাম্বার টি হচ্ছে আমাদের কি সিমেন্টিক, সিমেন্টিক সিমেন্টিক কিওয়ার্ড, কিওয়ার্ড ইউজেস, ইউজেস। ঠিক আছে, এটা হচ্ছে কি নাম্বার থ্রি। নাম্বার ফোর, নাম্বার ফোর আমরা যেটা দেখি পেজ এক্সপিরিয়েন্স অথবা ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, যেটাকে আমরা ইউই ইউআই আমরা নামগুলো আশা করি সবাই কমার বেশি শুনেছেন। ঠিক আছে, তাহলে পেজ এক্সপিরিয়েন্স অথবা ইউজার এক্সপিরিয়েন্স যেটা আপনার পেজটা যখন কোনো ইউজার যখন আপনার ওয়েবসাইটে আসবে, আপনার পেজটা যখন ভিজিট করবে, ওনার কাছে যেন পেজটা পড়ার পরে সহজলভ্য হয়, ওনার কাছে যেন পেজটা পড়ে কি ওনার কাছে সহজ মনে হয় আপনার লেখাগুলো। ঠিক আছে, এমন কোনো লেখা এখানে কি আপনি কোনো ডিফিকাল্ট কোনো কিছু আপনি রাখতে পারবেন না, যাতে করে আপনার ইউজাররা আপনার প্রতি একটা কি আপনার কন্টেন্ট প্রতি যেন বোর চলে আসে। ওই জন্য আপনার কন্টেন্টটাকে এমনভাবে সাজাতে হবে যাতে করে আপনার ইউজাররা সহজে করে আপনার কন্টেন্টটা কি করতে পারে, বুঝতে পারে। ওই জন্য আমরা কি করি এখন বর্তমানে ইউজার এক্সপিরিয়েন্স যেটা আছে কিংবা পেজ এক্সপিরিয়েন্স যেটা বলছি, এটা অবশ্যই কি থাকতে হবে। ওকে, পেজ এক্সপিরিয়েন্স অ্যান্ড অথবা ইউজার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এই জিনিসটা কি আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে কন্টেন্টের মধ্যে রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার ডাটা। আমরা জানি আমরা যেমন আমরা বিভিন্ন আর্টিকেল কিংবা প্রোডাক্ট কিংবা সার্ভিসের ক্ষেত্রে আমরা কি করি, অনেক সময় আমরা স্ট্রাকচার ডাটাকে কি কি আমরা করে থাকি, স্ট্রাকচার ডাটা ফলো ফলো করি। ঠিক আছে, যেমন আমাদের সার্ভিস আছে, বিসিএস আছে, এফিকিউ আছে। ঠিক আছে, আমরা জেসন এলডি যেটা বলছি আমাদের স্কিমা মার্কআপ যেটা আমরা বলছি, ঠিক আছে, স্কিমা মার্কআপ যেটা আছে ওটা আমরা কি করি ওইখানে জেসন এলডি, জেসন এলডি ফলো করে আমরা কি করি স্কিমা মার্কআপ করি। এটা হচ্ছে কি গুগলের কাছে তখন আপনার বিষয়বস্তুটা অনেক কি হয়, বিশ্বাসযোগ্য হয়। ঠিক আছে, আপনার টার্গেট অডিয়েন্সের কাছে কি হবে, জিনিসটা অনেক বেশি বিশ্বাসযোগ্যতা লাভ করে। ঠিক আছে, হয়তো আপনাদের জিনিসগুলো একটু বুঝতে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন কিছু না। যদি আপনি যদি ভালো করে আমার কথাগুলো কি ভালো করে যদি লক্ষ্য করুন, তাহলে আপনাদের কাছে এগুলো ইজি। আমরা সামনে দেখবো কিভাবে স্কিমা মার্কআপ করে, সেটা আমি আপনাদেরকে দেখাবো স্ট্রাকচার ডাটা যেটার কথা বলতেছি। ওকে, তাহলে পাঁচ নাম্বার হচ্ছে কি স্ট্রাকচার ডাটা, স্ট্রাকচার, স্ট্রাকচার ডাটা। ওকে, এটা হচ্ছে কি আমাদের নাম্বার ফাইভ। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম কি আমাদেরকে এই পাঁচটা জিনিস অবশ্যই অবশ্যই কি করতে হবে, আমরা যখন অন পেজ এসিও করব একটা কন্টেন্টের মধ্যে এই জিনিসগুলো আমরা অবশ্যই মাথায় রেখে আমরা কি করব ওই অন পেজ এসিও করব। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে কি আমরা যেটা করব এখন আমি আপনাদেরকে সরাসরি কিভাবে একটা অন পেজ এসইও করবো, একটা কন্টেন্টকে আমরা কিভাবে অন পেজ এসইও করি এবং অন পেজ এসইও করার সময় আমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখতে হয় সেটা আমরা একটা কি নোট ডাউন করব। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি প্রথমে কি অন পেজ, অন পেজ এসইও এলিমেন্ট, এলিমেন্টস। ঠিক আছে, এলিমেন্টস গুলো আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের
প্রথমে নাম্বার ওয়ান। ঠিক আছে, আমরা প্রথমে নাম্বার ওয়ান যদি দিই, আমরা যদি দেখি প্রথমে যেটা আসে সবার আগে, সেটা হচ্ছে কি টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ, এটা হচ্ছে কি আমাদের প্রথম ওয়ান। ঠিক আছে, আমরা প্রথম অন পেজ, আমাদের কি অন পেজ এলিমেন্টের মধ্যে এটা হচ্ছে কি টাইটেল ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান। ওকে, নাম্বার টু, সেটা হচ্ছে কি আপনার মেটা। মেটা ডেসক্রিপশন। ডেসক্রিপশন। ওকে, নাম্বার টু হচ্ছে মেটা ডেসক্রিপশন। নাম্বার থ্রি, সেটা হচ্ছে কি ইউআরএল। ইউআরএল স্ট্রাকচার। স্ট্রাকচার। ওকে, এটা হচ্ছে কি নাম্বার থ্রি। নাম্বার ফোর, নাম্বার ফোর যেটা সেটা হচ্ছে কি হেডিং। হেডিং। হেডিংটা আমি একটু করে ক্লিয়ার করি। এখানে হেডিং হচ্ছে কি S12 থেকে আমাদের S6 পর্যন্ত কি আমরা হেডিং হিসেবে কি করি, আমরা অন পেজের ক্ষেত্রে এটা কাউন্ট করি। ঠিক আছে, আমরা এটা পাশে একটু করে দিয়ে রাখি। S1 থেকে S2, কিংবা এটা দিই এক্সাম্পল S6। ঠিক আছে, S6। ওকে, সরি, এটা হচ্ছে কি আমাদের হেড ইনটেক। আমরা হেড ইনটেকটা কি সেটা আমি কি একটু পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আগে আমরা জিনিসগুলো যেগুলো আমাদের কি কি এলিমেন্ট যেগুলো আছে পেজের ক্ষেত্রে, সেগুলো আগে কি আগে একটা নোট ডাউন করি, কেমন? তারপর আছে আমাদের কি কন্টেন্ট। কন্টেন্ট কোয়ালিটি। কোয়ালিটি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে কি নাম্বার ফাইভ। নাম্বার সিক্স যদি আমরা দেখি, আমাদের ইন্টারনাল। ইন্টারনাল লিঙ্কিং। লিঙ্কিং। ঠিক আছে, লিঙ্কিং। তারপর হচ্ছে কি এক্সটার্নাল। এক্সটার্নাল লিঙ্কিং। ওকে, লিঙ্কিং। তারপর আট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আপনার ইমেজ অপটিমাইজেশন। 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 ওকে, তারপর আছে কি আমাদের স্কিমা মার্কআপ। স্কিমা। স্কিমা মার্ক আপ। ওকে, একটু আগে আমি আপনাদেরকে স্কিমা মার্কআপটা কি একটু আপনাদেরকে একটু বলছিলাম। তারপর হবে কি আমাদের মোবাইল। মোবাইল ফ্রেন্ডলি। ঠিক আছে, মোবাইল ফ্রেন্ডলি। মোবাইল ফ্রেন্ডলিনেস। মোবাইল ফ্রেন্ডলিনেস। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের 10 নাম্বার। যদি 11 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের পেজ স্পিড। স্পিড। 12 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি আপনার ই ই এ টি। প্রিন্ট। প্রিন্সিপাল। ওকে, এই যে এই 12টা বেসিক্যালি আমরা যখন কোন একটা কন্টেন্টকে কোন একটা পেজকে যখন অন পেজ করব, আমরা এই এলিমেন্টগুলো কি এলিমেন্টগুলোকে কি ফলো করে আমরা কি করব, আমরা অন পেজ এসইওটা করব। ঠিক আছে, এই 12টাকে কি আমরা সবসময় কি মাথায় রাখবো। প্রথম হচ্ছে কি নাম্বার ওয়ান টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে কি মেটা ডেসক্রিপশন, ইউরাল স্ট্রাকচার, হেডিং, কন্টেন্ট কোয়ালিটি, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, ইমেজ অপটিমাইজেশন, স্কিমা মার্কআপ, মোবাইল ফ্রেন্ডলিনেস, পেজ স্পিড, এবং কি আপনার ইইএটি এক্সপিরিয়েন্স, সরি প্রিন্সিপালস। এই 12টা মাথায় রেখে যখন আমরা অন পেজ এসিও করবো, তাহলে আমাদের কাছে কি অন পেজ এসিওটা একটা কন্টেন্ট যে আমরা অন পেজ করতে গেলে আমাদের কাছে এটা অনেক বেশি কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার চলুন আমরা একটা, যেমন আমরা একটা কিওয়ার্ড, প্রথমে আমরা কি করি যখন একটা কিওয়ার্ড যখন আমরা প্রাইমারি একটা কিওয়ার্ডকে কি আমরা প্রথমে টার্গেট করি। ঠিক আছে, আমরা আসেন এবার আমরা যদি এগুলোকে একটু এবার নিচের দিকে নিয়ে আসি, আমরা এগুলো আমাদের কাজ আছে একটা একটাতে। যেমন আমরা যখন টাইটেল লিখবো, কি বলছি, আমরা যখন টাইটেল লিখবো, অবশ্যই আমাদের টাইটেলটা কি হতে হবে, প্রথমে ক্লিয়ার, ইউনিক, এবং আমাদের টার্গেটেড কিওয়ার্ডকে কি করতে হবে, এখানে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এখানে যদি আমি প্রথমে আমি আপনাদেরকে এটার আগে এই জায়গায় আমাদের একটা প্রাইমারি কিওয়ার্ড আমি রাখি, আপনাদেরকে এই যে এই কিওয়ার্ডটা দিয়ে আমি সম্পূর্ণ কি এখানে অন পেজটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। যেমন আমরা আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে কি বেস্ট। বেস্ট। সরি, বেস্ট কন্ট্রোল সার্ভিস
সার্ভিসেস, সার্ভিসেস ইন ঢাকা। ঠিক আছে, ধরুন এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কি কিওয়ার্ড। ঠিক আছে, এটাকে আমি একটু বোল্ড করে দিই। এটা হচ্ছে আমাদের কি প্রাইমারি কিওয়ার্ড। এখন আমরা যেটা করব, এটা আমাদের টাইটেল ট্যাগ যেটা আছে। ঠিক আছে, টাইটেল ট্যাগটা কি আমি আপনাদেরকে একটু করে ক্লিয়ার করি। যেমন আমি এই ওয়েবসাইটে যদি যাই, একটু করে ভালো করে অবজার্ভ করেন আপনারা। আমরা যখন এই ওয়েবসাইটে যখন যাই, এখানে দেখেন ওয়েবসাইটের প্রথমে এটা হচ্ছে কি হোম পেজ, ওনাদের যেটা আমরা ল্যান্ডিং পেজ যেটা বলি আর কি। দেখেন টার্বিন স্পেস কন্ট্রোল। ঠিক আছে, ওনারা কি নিয়ে কাজ করে আপনি সহজে এটা কি ওনাদের ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে আপনি জিনিসটা কি এখানে আপনি বুঝতে পারতেছেন। ওনারা কি করে, পেস্ট কন্ট্রোল নিয়ে কি কাজ কাজ করে ওনারা। ঠিক আছে, তাহলে এটা কি তার মানে হচ্ছে কি ওনাদের কোম্পানির নাম। এই টাইটেলটা সব সময় বেসিক্যালি এটা লেখাটা একটু কি থাকে, একটু বড় থাকে। ল্যান্ডিং পেজে টাইটেলে সবসময় প্রত্যেকটা দেখবেন পেজের মধ্যে একটা পেজ থাকে। যেমন এখানে আমি যদি আপনাদেরকে আমার এখানে একটু করে দেখাই, যেমন আমার এখানে হচ্ছে কি আপনার টাইটেল হচ্ছে কি বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার এখানে টাইটেল। ওকে, তো এখানে যদি আপনি যদি দেখেন এখানে, এখানে আবার কি অ্যাবাউট আস পেজ আছে। তো এটা হচ্ছে যে হোম পেজের জন্য এই টাইটেল, প্রত্যেকটা পেজের জন্য একটা একটা কি থাকে, টাইটেল থাকে। আমি যদি অ্যাবাউট আস পেজের ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে কি অ্যাবাউটটা দেখেন এখানে সবার আগে কি আছে, বড় হয়ে আছে। তাহলে এটা কি এই পেজের জন্য এটা হচ্ছে একটা টাইটেল। আমি যদি সেম যদি কন্টাক্ট আজে যদি যাই, দেখেন কন্টাক্টটা কি আমার এখানে এই পেজের জন্য একটা কি টাইটেল। ঠিক আছে, আগে আমাদেরকে টাইটেলটা বুঝতে হবে। এখন আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমি যখন এখানে কন্টাক্ট আছে যখন আমি ক্লিক করছি, আমার এখানে কিন্তু ইউআরএল কিন্তু কি এটা কিন্তু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা আমরা পরে আসতেছি। তা আগে এটা বুঝেন, আগে টাইটেলটা বুঝেন। তাহলে এটা কি এক প্রত্যেকটা পেজের জন্য একটা একটা কি থাকে, একটা টাইটেল থাকে। যেমন এখানে হচ্ছে কি আমার বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ হচ্ছে কি এই পেজের জন্য টাইটেল। ওকে, আচ্ছা, এই টাইটেলটা বেসিক্যালি এই টাইটেলটা আমাদের কি হয়, তাহলে আমাদের টাইটেলটাকে হবে যে কি আমাদের টাইটেলটা ইউনিক হবে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে ইউনিক হবে। তারপর হচ্ছে কি আপনার আমাদের অবশ্যই আমরা কি করব, আমরা এখানে টার্গেট, টার্গেট কিওয়ার্ডটা কি এখানে আমরা রাখার চেষ্টা রাখবো। নাম্বার থ্রি হচ্ছে যে কি আমাদের অবশ্যই টাইটেলটা হতে হবে কত আপনার 50 থেকে 60 ক্যারেক্টার্স। ঠিক আছে, ক্যারেক্টার্সের মধ্যে কি হতে হবে আপনার, আমাদের অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, প্রথম হচ্ছে ইউনিক। আচ্ছা, আমি এগুলো একটা কাজ করি, এভাবে করে দিই তাহলে আর জিনিসটা আরো সহজ। হ্যাঁ, প্রথমে ইউনিক হবে, তারপর আমাদের টার্গেট কিওয়ার্ডটা রাখবো। এবং আমাদের টাইটেলটা কি আমরা চেষ্টা করবো যে এই টাইটেলটা অবশ্যই 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে কি আমরা রাখার চেষ্টা করব। এইতে করে যে জিনিসটা হয় কি, গুগল আমাদেরকে যেটা বলে এটা আমাদের কিওয়ার্ডটা ভালোভাবে দেখা যায়। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি যদি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে, যেমন আমি যদি এখানে সাইট দিই, এন্টার, এখানে আসেন একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, এই যে বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, আমরা জিনিসটা কি সহজে বুঝতে পারতেছেন। ঠিক আছে, এখানে অনেকগুলো কি দেখবেন আপনারা যখন এরকম যখন কোনো ওয়েব কোনো কিছু সার্চ করবেন, অনেক যখন গুগলের পেজে যখন অনেকগুলো কি আপনার 10টা যে প্রথম পেজে 10টা ওয়েবসাইট দেখায়, অনেকে দেখবেন যে এইভাবে কি আপনার ওনাদের লেখা ডট 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 চলে আসে। এটা হয়তো বুঝেছে হচ্ছে কি এখানে আরো কিছু লেখা আছে, যেটা এটা হচ্ছে কি আমার আমার দৃষ্টিতে আমি যেটা বলি, এটা হচ্ছে ব্যাড একটা প্র্যাকটিস। ঠিক আছে, আমরা অবশ্যই আমাদের টাইটেলটাকে এমন ভাবে কি আমরা রাখবো যেন টাইটেলটা ফুটে উঠে এবং কি টাইটেলটা যেন দেখা যায়, একটা ওয়ার্ড যেন কি কেটে না যায়। ঠিক আছে, এখানে যদি আমরা যদি দেখেন বেস্ট এক্সপার্ট ইন বাংলাদেশ ছোট বড় রোহিত, ক্লিয়ারলি আমরা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এভাবে করে কি জিনিসটা কি আপনাকে আপনার টাইটেলটাও দেখা দিতে হবে পেজে, গুগলের পেজে। ওকে, তাহলে আমাদের কি এটা অবশ্যই মনে রাখতে হবে। এটা গেল। এরপর আমরা টাইটেলের মধ্যে অনেক সময় যেটা দেখা যায় আমাদের টাইটেলটাকে আরো একটু আকর্ষণীয় করার জন্য কি বলছি, আমাদের টাইটেল ট্যাগটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা অনেক সময় এখানে একটা দেখেন ফাইভ একটা কি একটা ফাইভের মতো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটা ফাইভ সিম্বল এখানে দেখতে পাচ্ছেন। অনেকে আবার কি যেখানে এখানে আসার পর ড্যাশ দেখতেছেন। ঠিক আছে, আমরা এগুলো কি করি, আমরা এগুলো এখানে ইমপ্লিমেন্ট করি। কেন ইমপ্লিমেন্ট করি, আমাদের যেমন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ।
ঠিক আছে? তো আমি এখানে দিতে পারতাম আমার নাম লিখে, এখানে কি দিতে পারতাম, এসইও কনসালটেন্ট এজেন্সি। এক্সাম্পল, এই জায়গায় কি দিতে পারতাম, এসইও কনসালটেন্ট এজেন্সি। ওকে, তাহলে এই জিনিসটা কি আরো ওনাদের কাছে কি হতো, আরো আমার যারা অডিয়েন্স আছে, যারা ইউজার, ওরা আরো সহজে কি আমার সম্পর্কে জানতে পারতো আমার টাইটেলটা দেখে। ওই জন্য একটা পেজের জন্য একটা টাইটেল সো ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন সব সময়। একটা পেজের জন্য একটা টাইটেল হচ্ছে কি অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন, আপনার যখন ইউজাররা যখন সার্চ করবে, যখন আপনার ওয়েবসাইটে যখন ওনারা যখন গুগল পেজে পাবে, যখন ওরা ক্লিক করবে, তখন কখন ক্লিক করবে, আপনার আগে টাইটেলটা পড়া দেখবে ওনারা। ওনাদের যদি টাইটেলটা যদি ভালো লাগে, ওনাদের যদি ওনাদের কাছে শ্রুতি মধুর হয় আমার টাইটেলটা, তখন কি আপনার ওয়েবসাইটে ক্লিক করবে। ওই জন্য টাইটেলের গুরুত্বটা অনেক অনেক বেশি এখানে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি কি আপনারা টাইটেলের জিনিসটা বুঝছেন। এবং টাইটেলটা লেখার সময় একটা একটা জিনিস মাথায় রাখেন, আমি প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ইজ ক্যাপিটাল রাখার চেষ্টা করছি। এখানে দেখেন, বেস্টের বিটা কি ক্যাপিটাল রাখছি, এস ইউটা সব ক্যাপিটাল, এক্সপার্টের ইটা কি আমি ক্যাপিটাল রাখছি, ইন বাংলাদেশ। তাহলে টাইটেলটা একটা সৌন্দর্য ক্যারি করে। সবসময় চেষ্টা করবেন প্রথম ওয়ার্ডটা, প্রথম ক্যারেক্টারটা সবসময় কি রাখবেন, ক্যাপিটাল লেটার রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? এটা কি হয়, এটা কিন্তু আপনার গুগলের যখন কেউ সার্চ করে, এটা কিন্তু আপনার জিনিসটা টাইটেলটা অনেক বেশি ফুটে ওঠে। ওকে, আপনাদেরকে তো আমি এগুলো দেখিয়েছি। এই যে এখানে দেখেন, এই যে ইউরাল, তারপর হচ্ছে কি আপনার এখানে টাইটেল, তারপর ডেসক্রিপশন, এই তিনোটাকে কি বলে, স্নিপেট। কি বলে, স্নিপেট। ঠিক আছে? এই স্নিপেটটা যতই বেশি আকর্ষণ হবে, যতই আপনি ফুটিয়ে তুলতে পারবেন, ততই আপনার কি ট্রাফিক আপনার কি বৃদ্ধি পাবে। ঠিক আছে? আপনার ওয়েবসাইটে তত বেশি ট্রাফিক কিন্তু বেড়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আশা করি সবার কাছে কি টাইটেলটা একটা ক্লিয়ার। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি আমাদের মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা কি? ঠিক আছে, আমরা কি করছি, টাইটেলটা আমরা এখানে সাপোজ আমাদের এখান থেকে এটা নিই একটু করে, আমরা এটা কি করলাম, আমরা এখানে, সরি, আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা কি এখানে রাখছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, এখন আসেন মেটা ডেসক্রিপশন। এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি। একটা সময় ছিল যে কি, এই যে বেস্ট বেস্ট কন্টেন্ট সার্ভিসেস ইন ঢাকা, এটা আমাদেরকে, আমরা যখন শিখছিলাম, ছিল যে কি এই প্রাইমারি কিওয়ার্ডটাকে, আমরা মূল কিওয়ার্ডটাকে আপনাকে টাইটেলও রাখতে হবে, মেটা ডেসক্রিপশনও রাখতে হবে, কিংবা ইউআরএল স্ট্রাকচারও রাখতে হবে। বাট অ্যারোস যদি আমরা ফলো করি, যদি অ্যারোস যদি আমরা এখন ফলো করে যদি অন পেজ এসিভ করি, এটা কিন্তু এখন কি এটা আর ক্যারি করে না। ঠিক আছে? আপনাকে যত গুগল আমাদেরকে বলতেছে কি, এই যে একটু আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়েছি, এখানে দেখেন সেমেন্টিক কিওয়ার্ড ইউজেস। আমরা যতই বেশি আমাদের কন্টেন্টের মধ্যে, আমাদের সেটা হোক টাইটেল হোক, কিংবা মেটা ডেসক্রিপশন, ইউরাল হোক, কন্টেন্ট হোক, ঠিক আছে, টাইটেল আমাদের হেডিংয়ে হোক, আমরা যতই বেশি এখানে সেমেন্টিক কিওয়ার্ড ইউজেস করতে পারবো, ততই বেশি আমাদের কন্টেন্টটা শ্রুতিমধুর হবে। একটা জিনিস মাথায় রাখবেন, একটা ওয়ার্ড সব সময় মানুষ দেখতে কিংবা পড়তে ভালো লাগে না। আপনি যখন ওই কিওয়ার্ড যেমন বেস্ট বেস্ট কন্টেন্ট সার্ভিস ইন ঢাকা, এটার সাথে সিমিলার, ঠিক আছে, সিনোনিম কিংবা এলএসআই কিংবা সেমেন্টিক কিংবা রিলেটেড যে কিওয়ার্ড আমরা যদি রাখার চেষ্টা করি, তাহলে ওই কন্টেন্টের মাধুর্যতা অনেক বেশি বেড়ে যায়। ঠিক আছে, অনেক বেশি কি বেড়ে যায়, প্রত্যেক জিনিসটা অনেক বেশি সুন্দর দেখাবে, তখন শ্রুতি মধুর হবে আপনার অডিয়েন্সের কাছে। ওই জন্য আমরা সিমেন্টিক কিওয়ার্ডটাকে বেশি কি ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, সরি ইমপ্লিমেন্ট করব। কারণ এখানে আমরা সিমেন্টিক, গুগল আমাদেরকে যেটা বলে কি এখন বর্তমানে, আপনারা বেশি করে কি করেন, আপনার সিমেন্টিক কিওয়ার্ড গুলোকে কি বেশি রাখার চেষ্টা করেন কন্টেন্টের মধ্যে। এতে করে গুগলের মধ্যে কি, গুগল জিনিসটাকে বেশি কি প্রায়োরিটি দিবে, এবং গুগল র্যাঙ্ক করতে কি বেশি সহায়ক হবে। ঠিক আছে? ওই জন্য আমরা চেষ্টা করব মেটা ডেসক্রিপশন, ইউরাল স্ট্রাকচার, আমাদের হেডিং ট্যাগে সবসময় কি করব, আমরা সিমেন্টিক কিওয়ার্ড গুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা টাইটেলটা একটা ক্লিয়ার। এরপর এরপর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। এটাও ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটাও আমাদের বুঝতে হবে। মেটা ডেসক্রিপশন হচ্ছে কি, এই যে দেখেন, এটা হচ্ছে কি মেটা ডেসক্রিপশন। যেমন আমি এখানে কি দিচ্ছি, আই এম ছোটম্বর রোহিত, এ পেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, a passion for digital marketing since the last 5 years. I have been working as an SEO specialist too. ঠিক আছে, এখানে একটু লেখা
বাড়তি হয়ে গেছে। এই যে এটা আবার কিন্তু ক্লিয়ার। একটা যে মাথায় রাখবেন, এক একটা পেজের জন্য এক একটা টাইটেল হবে, এক একটা ডেসক্রিপশন হবে, মেটা ডেসক্রিপশন হবে, এক একটা ইউরাল হবে। কখনো সেম কি টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউরাল কি সেম পেজে একই রকম হতে পারবে না। ঠিক আছে? অল বাকি পেজগুলোতে একই হতে পারবে না। আপনার এক এক পেজের জন্য এক এক টাইটেল, ইউরাল, ডেসক্রিপশন অবশ্যই আপনাকে কি মেনটেন করতে হবে প্রত্যেকটা পেজের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, এরপর যেটা আছে আমাদের কি মেটা ডেসক্রিপশন। তাহলে মেটা ডেসক্রিপশনটা আমরা যদি একটু করে দেখি, আমাদের এখানে ইন্টেন্ট বেস, আমাদের এখানে কি এখানে ইন্টেন্স বেস কিওয়ার্ডগুলোকে আমরা রাখবো। অবশ্যই আমি আপনাদেরকে বলছিলাম কিওয়ার্ড স্টাফিং কথা আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের কিওয়ার্ড টার্মস এর মধ্যে। আমি যেখানে আপনাদের সাথে কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, কিওয়ার্ড ডেন্সিটি, তারপর কিওয়ার্ড স্টাফিং, এগুলো নিয়ে কিন্তু আমি কথা বলেছিলাম কিওয়ার্ডের এখানে। ঠিক আছে? এই কিওয়ার্ড স্টাফিংটা যেন না হয়। আপনি যদি যেমন আমার এটা হচ্ছে কি বেস্ট ফেস কন্ট্রোল সার্ভিসেস ইন ঢাকা, আপনি যদি একটা ডেসক্রিপশন, সাপোজ আপনার এই 60টা ওয়ার্ডের মধ্যে, কিংবা যদি হোক আপনার আহ, ধরেন আপনার 80টা ওয়ার্ডের মধ্যে যদি এই বেস্ট বেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকাটা যদি আপনি 3 থেকে 4 বার লেখেন, তাহলে আপনার কি লেখাটা, আপনার কন্টেন্টটা আর শ্রুতির মধ্যে হলো না। কেন? একটা কিওয়ার্ড কিন্তু বারবার কেউ কি লাইক করবে না। ঠিক আছে? আপনাকে সবসময় ইউনিকনেস কিছু কিছু কি আপনাকে এখানে রাখতে হবে। কি বলছি? ইউনিকনেস কিছু আপনাকে রাখতে হবে। যেমন আমি যদি যদি এখানে যদি আমার ডেসক্রিপশনে যদি আমি এখানে লিখি, যেমন লুকিং ফর এসইও, সরি এসইও বলতেছি, লুকিং ফর ইকো ইকো পেস্ট কন্ট্রোল ইন ঢাকা। ঠিক আছে? ঢাকাটা ডিটা আমি বড় করে দিই, ঢাকা। এখানে বলছে কি, আপনি কি ঢাকার মধ্যে কি পরিবেশ বান্ধব কি পেস্ট কন্ট্রোল কি আপনি খুঁজতেছেন কিনা, ভালো করে জিনিসটা বুঝেন। ঠিক আছে? তারপর আমরা এখানে আরো কিছু এড করতে পারি, যেটা আমাদের ডিসকাশন এখানে কি, এখানে আরো কিছু রাখতে পারি, সেটা হচ্ছে কি সেভ, সরি, সেভ ফাস্ট অ্যান্ড অ্যাফো অ্যাফোর্ডেবল অ্যাভেলেবল কি দেখতে পারি, সার্ভিসেস। ওকে, সার্ভিস। এভাবে করে কি করলাম আমরা, সাপোজ আমরা ডেসক্রিপশনটা রাখলাম। ঠিক আছে? তাহলে এখানে দেখেন আমি কিন্তু এই জিনিসটা পড়ো কি এটা বোঝা যাবে না, ম্যাটার ডেসক্রিপশনটা পড়লে কি এখানে যে কেউ বুঝতে পারবে যে কি আমরা পেস্ট কন্ট্রোল নিয়ে কি করতেছি, ঢাকার মধ্যে কাজ করতেছি। ঠিক আছে? যেটা আমাদের কি আমরা এমন ভাবে এটা ডেসক্রিপশনটা আমরা রাখার চেষ্টা করব, যেহেতু করে ডেসক্রিপশনটা কি যখন পড়বে, যখন আমাদের এখানে যখন টাইটেলের সাথে সাথে কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু ক্লিয়ারলি এখানে দেখা যায়। ঠিক আছে? এটাকে আমরা কি চেষ্টা করব, আমাদের অন পেজ যখন করবো এটাকে আমরা ফুলে তোলার চেষ্টা করব। ওকে। মানুষ যেন আমাদেরকে কি দুইভাবে, টাইটেল থেকেও যেন আমাদের বুঝতে পারে, প্লাস এখান থেকেও যেন কি আমাদের সম্পর্কে আরো একটু ভালোভাবে জানতে পারে। ওই জন্য ডেসক্রিপশনটাকেও ওইভাবে করে আমরা কি সাজাবো। একটা সময় আমাদেরকে বলতে যে কি ডেসক্রিপশনের মধ্যে আমাদের যেটা প্রাইমারি কিওয়ার্ড আছে, এটা টাইটেল ট্যাগও রাখতে হবে, ডেসক্রিপশন রাখতে হবে, ইউরাল স্ট্রাকচারও রাখতে হবে। তো আমাদের এটা রুলস যেটা এখন বর্তমানে যেটা নিয়ে আসছে, সেটা আপনাকে বলতেছি কি আমি সেম ওয়ার্ডটা ব্যবহার না করে বিভিন্ন কি সেমিটিক ওয়ার্ডগুলোকে কিওয়ার্ডগুলো আপনি রাখার চেষ্টা করেন আপনার বিভিন্ন জায়গার মধ্যে। এতে করে জিনিসটা কি হয়, আরো বেশি সুইটেবল হয়। ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি আমরা লিখলাম। এবং একটা জিনিস আবার বলি, এটা লেখার পরে আমরা অবশ্যই মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদেরকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আমাদের মেটা ডেসক্রিপশনটা অবশ্যই যেটা হবে 155 থেকে 160, কি বলছি গ্রে, ঠিক আছে, আপনার 155 থেকে 160 ক্যারেক্টার মধ্যে কি আপনার হতে হবে। ঠিক আছে? তাহলে যে জিনিসটা হবে কি, আপনি যদি 155 থেকে 160 ক্যারেক্টার্স এর ভিতরে যদি আপনি রাখেন, আপনার জিনিসটা এভাবে করে কি এরকম থাকবে, ক্লিয়ারলি কি যখন কেউ যখন সার্চ করবে, আপনার যদি ওয়েবসাইট যদি খুঁজে পায়, এভাবে করে কি শো আপ করবে ডেসক্রিপশনটা। ঠিক আছে? আর যদি আপনি যদি ওয়ার্ড যদি বেশি লেখেন, সেক্ষেত্রে যে জিনিসটা হবে এভাবে করে কি ডট ডট চলে আসবে। ঠিক আছে? এখানে কি আছে আপনার 160-এর উপরে কি আছে, এখানে ক্যারেক্টার আছে।
ওকে, তো চেষ্টা করবেন যে কি, যেটা 155 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে মেটা ডেসক্রিপশনটাকে রাখার জন্য। ঠিক আছে, এবং অবশ্যই যে জিনিসটা রাখবেন, একই ওয়ার্ড যেন কি বারবার না আসে। এইতে করে যে জিনিসটা হবে, আপনার ডেসক্রিপশনের যে একটা মূল যে জিনিসটা আপনি বুঝতে যাচ্ছেন, ওটা কিন্তু আপনি কি তখন হারাই ফেলবেন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপর যেটা আছে আমাদের, সেটা হচ্ছে কি ইউরাল স্ট্রাকচার। আমরা যদি ইউরাল স্ট্রাকচার যদি দেখি, আশা করি মেটা টাইটেল এবং কি মেটা ডেসক্রিপশনটা কি সবার ক্লিয়ার। আমরা যখন ইউরাল স্ট্রাকচার, আমি আপনাদেরকে দেখাই একটা জিনিস। যেমন আমি যদি অন্যদের একটা পেজে যাই, একটা পেজে যেমন আমি যদি জেনারেল পেজ কন্ট্রোল এখানে যদি আমি ক্লিক করি, আপনারা এখানে একটা জিনিস দেখতে পারবেন। দেখি, দেখেন আমি যখন এই পেজে গেছি, লক্ষ্য করুন এই পেজের মধ্যে ওনাদের টাইটেলটা কি দেখেন, পেজ কন্ট্রোল। প্রথমে কি ছিল আপনার, টার্মিনেক্স পেজ কন্ট্রোল। বাট এই পেজে ওনারা কি শুধু পেজটা সাজিয়েছে কি পেজ কন্ট্রোল নিয়ে। ঠিক আছে, পেজ কন্টেন্ট নিয়ে কি করছে, পেজটা কি এখানে কন্টেন্ট ওরা সাজিয়েছে, বিভিন্ন ইমেজ ভিডিও অনেক কিছু কি ওনারা রাখছে। ওকে, আচ্ছা, এখানে আসার পরে একটা যদি দেখেন, এখানে দেখেন ওনারা ওনাদের ওয়েবসাইটের পাশে পেজ কন্টেন্ট ইউআরএলটা কি এখানে দেখতে পাচ্ছেন কিনা দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে কি ইউআরএল স্ট্রাকচার, আমরা কি এটাকে কি বলি, আমরা ইউআরএল স্লাগ বলি। ওকে, এটাকে কি আমরা, এটাকে আমরা সময় এটাকে এটাকে একটা নাম বলে, সেটা হচ্ছে আমরা স্লাগ বলি। তারপর হচ্ছে যে ইউরোস্ট্রাকচার বলি। ঠিক আছে, যে যেভাবে না, আচ্ছা, এটা হচ্ছে পার্মালিঙ্ক। আমরা এটাকে কি বলি, এটা যখন আমরা যখন আপনার র্যাঙ্ক ম্যাথ এসইও, তারপর আমাদের যখন ইএস এসইও যে প্লাগইনে আছে, এগুলো কিন্তু একটা নাম আছে এটার। ঠিক আছে, ইউরএল এর, তখন এখানে আমরা কি, আমরা একটাতে দেখি যে কি আপনার হচ্ছে যে কি পার্মালিঙ্ক, আরটা দেখি যে আপনার কি আমরা স্লাগ, ইউরো স্লাগ। তো এখানে দেখেন এটা হচ্ছে কি ইউরো স্ট্রাকচার, এই যে এটা এতটুকু থেকে, এটা হচ্ছে ওনার মূল ডোমেন, মূল ডোমেন নেম। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি ইউরাল। ঠিক আছে, তো এটা আমরা যখন আমরা যখন সামনে যখন কন্টেন্ট যখন আমরা লিখবো, সেখানে কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করে, সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। শুধু এতটুকু কি আপাতত জেনে রাখেন, এটা হচ্ছে কি আমাদের ইউরাল স্ট্রাকচার। এখন আসেন ইউরাল স্ট্রাকচার ক্ষেত্রে আমাদেরকে যেটা হবে, আমাদের ইউরালটা সবসময় কি হবে, শর্ট হবে, নাম্বার ওয়ান। ঠিক আছে, নাম্বার টু যেটা, সেটা হচ্ছে কি আমরা হাইপেন ইউজ করতে পারি। আমরা কি করতে পারি এখানে, হাই পেনেটেড, আমরা কি হাই পেনেটেড বলতে আমি আপনাদেরকে একটু করে বলি। এই যে সেটা হচ্ছে কি, এই যে আপনার এই যে এটা, এটা ড্যাশ। ঠিক আছে, এটা আমরা কি অনেক সময় এটাকে আমরা হাইপেন বলি। এই যে এটাকে আমরা কি এটা আমরা রাখতে পারি। যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি একটা যদি দেখাই, আমি যেমন এখানে এই জিনিসটা আমি নিই, ওনার এখান থেকে আমি একটু কি নিলাম। ঠিক আছে, ওনার ইউরোটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে যদি কি করি, যেখানে আমি রাখি, সেটা হচ্ছে কন্ট্রোল বি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখানে কি করলাম, এখানে দেখেন পেস্ট দিয়ে, তারপর কি করলাম এখানে ড্যাশ, কিংবা আমরা হ্যাভেনে যেটা বলছি দেওয়ার পরে তারপর কি দিলাম, কন্ট্রোল। ঠিক আছে, কন্ট্রোল, সরি। এভাবে করে কি করে আমরা ইউরোটা আমরা দিয়ে দিই কোথায়, ইউরোল স্ট্রাকচার যখন আসে, ঠিক এভাবে করে কি আমাদের ওই পেজের যেটা কি থাকে, আমরা কাজ করি, যেটা ঠিক ওইটা আমরা কি করি, যে টাইটেল যেটা, ওটা আমরা এখানে স্ট্রাকচারে এভাবে করে কি দিয়ে দিই। যখন আমাদের যখন কেউ সার্চ করবে, ঠিক আমাদেরকে কি ওনারা এভাবে করে কি আমাদেরকে দেখতে পারবে, আমাদের পেজে যখন আসবে, এভাবে করে কি আমাদের ওনারা ইউআর স্ট্রাকচারটা ওনারা এখানে উপর দিকে, এই যে এখানে যেরকম আছে ঠিক এভাবে করে দেখতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে এটা কি আছে, হাইপারলিংক আছে। আমরা অবশ্যই আমাদের এখানে আরো যদি লেখা থাকে, সাপোজ এখানে যদি আরো যদি লেখা থাকে, যেমন এখানে কি দিছি, ফেস কন্ট্রোল সার্ভিস, যত লেখা থাকে এভাবে করে দিয়ে দিয়ে কি করবেন, আমরা হাইপেন দিয়ে দিয়ে করে কি করবেন, এভাবে করে আপনারা হাইপেন দিয়ে দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে লিখবেন। ঠিক আছে, এভাবে কোনো কি কখনো কি এভাবে করে ইয়া করে লাগবেন না, এই যে এভাবে করে জিনিসটা কি তখন শ্রুতি মধুর হয় না, জিনিসটা কি অনেক সময় গুগলও কনফিউশন হয়ে যায়। ওই জন্য এভাবে যখন দিবেন, গুগল সহজে বুঝতে পারে। এই জিনিসটা একটা। আরেকটা জিনিসটা মানুষ যেটা ভুল করে, অনেকে এখানে কিন্তু নাম্বার ইউজ করে, কি ইউজ করে এরকম করে 1 2 3 4 5 6 এভাবে ইউজ করে। ঠিক আছে, আবার অনেকে কি রাখে, সার রাখে। তা আমি বলবো যে আসলে নাম্বারটা না রাখতে পারলে ভালো। ঠিক আছে, যদি রাখতে চাইলে এটা আপনার বিষয়, কিন্তু যেটা করবে ইনস্ট্রাকশনের মধ্যে নাম্বারটা কি প্রয়োগ কি গড়াবেন না। ওকে, নাম্বারটা না দিয়ে অ্যাজ ওয়েল আপনার যে পেজ, ওই টাইটেলটাকে কি আপনার ইউআরএল এ রাখার চেষ্টা করেন।
ঠিক আছে, এতে করে আপনার যখন কেউ যখন সার্চ করবে সরাসরি কি আপনার ইউআরএলটা ওরা পেয়ে যাবে। ঠিক আছে, আপনার টার্গেট অডিয়েন্স যারা আছে আপনাকে কি ওনারা পেয়ে যাবে। ওকে, তাহলে এভাবে করে আমরা কি করব, আমাদের ইউরেল স্ট্রাকচারটাকে আমরা সাজাবো। এরপর যেটা আসেন সেটা হচ্ছে কি, দেখেন, এবার হচ্ছে আমাদের হেডিং। হেডিং ট্যাগটা আমরা বুঝার চেষ্টা করবো। এখানে হেডিং ট্যাগ দিকটা, এটাকে হেডিং ট্যাগ বলে। হেডিং ট্যাগটা হচ্ছে, আমরা যদি দেখি, আমাদের প্রথমে যখন আমরা যখন একটা কন্টেন্ট লিখি, প্রথমে যেখানে আমাদের কি থাকে, টাইটেল থাকে। ঠিক আছে, প্রথম আমরা যেটা রাখি টাইটেল রাখে। এরপর আমরা যেটা কি, এটা হচ্ছে কি হেডিং ট্যাগ ওয়ান। যেমন নিড হেল্প উইথ পেজ কন্ট্রোল। ঠিক আছে, নিড হেল্প উইথ পেস্ট কন্ট্রোল, এটা হচ্ছে কি হেড ইনটেক ওয়ান হিসেবে কি করে ওনারা রাখে। আমাদেরকে গুগল যেটা বলে, গুগল অ্যালগরিদম অনুসারে আমরা যখন অন পেজ রিসিভ করি, আমাদেরকে অবশ্যই প্রথমে আমাদের টাইটেলের পরে আমাদেরকে যে জিনিসটা রাখতে হয় সেটা হচ্ছে কি হেডিং টেক ওয়ান। ঠিক আছে, হেড ইনটেক ওয়ান। এখন হেড ইনটেক ওয়ান আপনি কি রাখবেন? ঠিক আছে, অনেকে আমাদেরকে বলে যে কি আমরা মূল প্রাইমারি কিওয়ার্ডটা রাখতে। না, আমি এখন সেটা আমি এখন আর বলবো না। বর্তমান 2025 সালে রুলস অনুসারে যদি আমরা যদি অ্যালাইন করি উইথ রুলস এর সাথে, আমি বলবো যে এখন সেটা কি আপনি ফলো না করলে চলবে। আপনাকে এখানে আপনার মতো করে আপনি কি করেন, আমি হেড ইনটেকটাকে, আমি একটা সেমিটেক একটা কিওয়ার্ড কি আপনি রাখেন। এতে করে কি হবে জানেন, আমরা জিনিসটা সেম কিওয়ার্ড না হয়ে যদি সেমেন্টিক কিওয়ার্ড যদি রাখেন, আপনার টার্গেট অডিয়েন্সটা জিনিসটা কি আমার সম্পর্কে আরো কি সার্ভিসটা সম্পর্কে আরো বেশি জানতে পারলো। ঠিক আছে, যেমন আমি একটা হেডিং ট্যাগ আপনাদেরকে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি, কারণ আরো জিনিসটা ক্লিয়ার হবে। যেমন আমি যদি যদি এখানে হেডিং ট্যাগ গুলো বেসিক্যালি এরকমই হয়। দেখেন আমি আপনাদেরকে দেখে হেডিং ট্যাগ গুলো হয় এরকম, H1, H1 থেকে এভাবে করে দিয়ে, এগুলো হচ্ছে কি HTML ট্যাগ। এগুলোকে কি বলে? HTML ট্যাগ বলে। ঠিক আছে, এগুলোকে HTML ট্যাগ হিসেবে কাউন্ট করা হয়। যেমন এখানে আমি যদি দিই টপ পেস্ট কন্ট্রোল, কন্ট্রোল সার্ভিসেস ইন, ইন না দিয়ে শুধু আমরা এটাও দিতে পারি, ইন সবখানে ইউজ না করে ঢাকা, এক্সাম্পল এতটুকু আমি দেখলাম। তারপর আমি কি করব, ট্যাগটাকে আমরা শেষ করব এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে কি S1 দিয়ে আমরা কি করবো এখানে, এটা দেওয়ার পরে এখানে একটা, আমরা যখন যে কোনো ট্যাগ যখন শেষ করতে হয় এরকম কি থাকবে আপনার, এভাবে করে কি ট্যাগ গুলো আমরা শেষ করি HTML ট্যাগে। HTML ট্যাগ, CSS ট্যাগ আছে, PHP, যেগুলো আমরা অবশ্যই আমার মোটামুটি HTML ট্যাগ সম্পর্কে আইডিয়া আছে, CSS সম্পর্কে আইডিয়া আছে, যেগুলো আমি অনেক আগে কি যখন আমি ওয়েব ডেভেলপমেন্ট যখন আমি শুরু করি তখন আমি এই জিনিসগুলো কি কমপ্লিট করে এসেছি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন, আমি আমার মূল কিওয়ার্ড হচ্ছে কি এখানে বেস্ট বেস্ট কন্ট্রোল সার্ভিস ইন ঢাকা, বাট আমি এখানে এসে যেটা রেখেছি টপ পেস্ট কন্ট্রোল সার্ভিসেস ঢাকা অনলি। ঠিক আছে, কিংবা এখানে ইনো আমি চাইলে রাখতে পারি, এটা আমার আমার উপর ডিপেন্ড করবে কেমন। তাহলে আমরা এখানে দেখেন টাইটেল সেকশনে যেটা আছে হেডিং ট্যাগে, আমি এখানে আমার যেটা প্রাইমারি কিওয়ার্ডটা না রেখে আমি কি করছি এখানে টপ পেস্ট কন্ট্রোল সার্ভিস ঢাকা। ঠিক আছে, তাহলে ঢাকার মধ্যে আমরা কি পেস্ট কন্ট্রোল সার্ভিস দিয়ে থাকি ঢাকার মধ্যে আমরা, সেটা এখানে কি প্রকাশ পাচ্ছে। ওকে, এভাবে করে আমাদেরকে কি হেড ইনটেক গুলোকেও এভাবে করে আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, এরপর আছে আপনাদের, আমাদের যদি দেখি আমাদের S2 আছে, S2 এর মধ্যে আপনি কি রাখবেন, S3 আছে। ওকে, এভাবে করে 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 কি আপনাদেরকে এক একটা এরকম দেখেন, আমি যখন S1 হেডিং দিয়েছি, ঠিক এভাবে করে এক একটা ওয়ার্ড ইউজ করবেন, এক একটা সিমেন্টিক কিওয়ার্ড ইউজ করবেন। ঠিক আছে, এতে করে বারবার বলছি, এতে করে আমরা ইউজাররা যারা আসবে ওরা জিনিসটার কাছে কি আপনার কন্টেন্টটা অনেক বেশি কি হবে, শ্রুতিমধুর হবে। ওকে, এটা হচ্ছে কি একটা টেকনিক। আমাদেরকে রুলস অনুসারে যদি আমরা এখন যদি দেখি, এভাবেই আমাদের কি কাজ করতে হবে ভাই। এখন আগের অন পেজ সিস্টেমটা কি এখন চলবে না। আমাদেরকে অবশ্যই কি এখন যেহেতু চলে আসছে, আমাদেরকে রুলস মেনটেন করে কি করতে হবে, এখন ম্যাক্সিমাম কাজগুলো করতে হবে। ওকে, আচ্ছা, এটা গেল কি হেড ইনটেকের ক্ষেত্রে। তারপর হচ্ছে কি আমাদের কন্টেন্ট কোয়ালিটি কি আছে, কন্টেন্ট কোয়ালিটি আমরা এবার একটু করে সেটা একটু দেখি। কন্টেন্ট কোয়ালিটি হচ্ছে কি আমরা অবশ্যই আমাদের কন্টেন্টটা কি হবে, ইউনিক হবে, ইনফরমেটিভ এবং কনভারজেশনাল, এবং কি হবে, অবশ্যই অবশ্যই কি হবে, কিওয়ার্ডিস এবং ন্যাচারাল হবে। ঠিক আছে, যেমন আমরা যখন একটা কন্টেন্ট যখন লিখি, ঠিক আছে, একটা কন্টেন্টের মধ্যে দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, আমি ওনাদের একটা জিনিস দেখি, ওনারা আগে একটা জিনিস, আমি একটু নিচের দিকে আসি, দেখি আগে। ইয়াপ, রাইট, দ্যাটস ইট।
ওনারা কি করছে এখানে, ওনারা জিনিসটা রাখার চেষ্টা করছে অবশ্য। যেমন আমি যদি এখন আমাদের কন্টেন্টের ক্ষেত্রে যে জিনিসগুলো আমরা ইউজ করব, আমরা রাখবো, সেটা হচ্ছে কি ইউজ FAQ, তারপর হচ্ছে কি আপনার FAQ, তারপর হচ্ছে কি বুলেট বুলেট পয়েন্ট, তারপর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কি আমরা কভার করব আমাদের যেটা ইউজার ইন্টেন্টটা কি করবে এখানে কভার করার চেষ্টা করবে, ইউজার ইন্টেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কি করব যখন আমরা কন্টেন্ট, যখন আমরা কোয়ালিটি যখন মেনটেন করব, আমরা কন্টেন্টের মধ্যে কি করব FAQ রাখবো এবং আমরা বুলেট পয়েন্ট রাখবো। ঠিক আছে, বুলেট পয়েন্ট গুলো হচ্ছে কি আমরা যখন কোনো একটা কন্টেন্ট, যেমন আমি এখানে হেডিং, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমরা এখানে আছে কি আছে S2 S3 আছে না বিভিন্ন হেডিং, আমরা এখানে হেডিংটা লেখার পরে, ঠিক আছে, এখানের মধ্যে আমরা কি করতে পারেন, আমরা বুলেট পয়েন্ট গুলো ইউজ করতে পারি কিংবা নাম্বার ইউজ করতে পারেন, আমার 4টা আছে, সেটা হচ্ছে কি নাম্বার। ঠিক আছে, নাম্বার, এগুলো কি করতে পারেন আপনারা এভাবে করে রাখবেন। এই তো করে যে জিনিসটা হয় দেখেন, আমরা যখন এই জিনিস, নাম, সরি, নাম্বার, আপনারা যখন এই জিনিসগুলো রাখবেন, তখন আপনার যারা ইউজার আছে, যখন ওরা আপনার কন্টেন্টে যখন দেখবে প্রত্যেকটা জিনিস, যখন ওরা যখন তখন কি ওদের কাছে প্রত্যেক অনেক বেশি কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেক তখন কি হয়ে যাচ্ছে, আপনি পার্ট করে ফেলতেছেন এক একটা হেডিং এর জন্য, এক একটা লেখাকে কি সামারি সামারি আকারে কি করতেছেন আপনি এখানে পার্ট করতেছেন। পার্ট করলে আপনি জিনিসটা কি কি আপনি আরো বেশি কি করতেছেন, ফুটিয়ে তুলতে পারবেন আপনার কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, ওই জন্য আমরা কি করি, আমরা বুলেট নাম্বার, তারপর হচ্ছে কি বুলেট পয়েন্ট, তারপর নাম্বার, এগুলো কি করি আমরা রাখার চেষ্টা করি। ঠিক আছে, যেমন আমরা কি করি, এই যে আমরা ইউজার ইন্টেন্ট, যেমন আমরা কন্টেন্টের মধ্যে আমরা কি রাখবো, ইনফরমেটিভ, আমাদের কন্টেন্ট নাম্বার 1 ইউনিক হবে। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে কি ইনফরমেটিভ। আপনি যে কি করতেছেন আপনার কন্টেন্ট, আপনি যে সার্ভিস দিতে থাকলে আপনাকে ইনফরমেটিভ কি লেখ আপনাকে আপনার কিওয়ার্ডে রাখতে হবে। ওকে, এবং কনভারজেশনাল। ঠিক আছে, আপনার কন্টেন্টটা হবে যে কি কনভারজেশনাল। ওকে, এবং আমরা যেটা করব, যেটা লাস্টে, আমরা অবশ্যই ন্যাচারাল থাকতে হবে, আমাদের কন্টেন্টটা কি থাকবে, ন্যাচারাল থাকবে, যাতে করে যে কোনো কেউ যেন পড়লে আমার কন্টেন্টটা সহজে কি পড়ে বুঝতে পারে। ওকে, তাহলে কি এই জিনিসগুলো মাথায় রাখবেন। FAQ হচ্ছে কি, যেমন আপনি একটা সার্ভিস দিচ্ছেন, কি দিচ্ছেন, যেমন আমি ওনাদেরকে দেখাই একটা জিনিস আমাদেরকে প্র্যাকটিক্যালি। আসেন, ওনারা এপিকিউতে কি রেখেছে আমরা একটু করে দেখি। এই যে এপিকিউ যেটা আছে, হাউ মাচ দিস টার্মিনেস কস্ট। ঠিক আছে, ওদের এই যে যে সার্ভিসটা ওদের নেবেন, ওদের কস্টটা কেমন হবে। ঠিক আছে, তা হোয়াট ডাজ টার্মিনেস ডু, ওরা টার্মিনেস ওরা কি করে, হাউ ডু আই পে মাই টার্মিনেস বিল, কিভাবে ওদের বিল আপনি কি পরিশোধ করবেন। ঠিক আছে, এখানে কি অ্যান্সার সহ দেয়া আছে। এই এপিকিউটা হচ্ছে কি, আপনি যখন আপনার কন্টেন্টের মধ্যে যখন এপিকিউটা যখন রাখবেন, আপনার কন্টেন্টটা আপনার অডিয়েন্সের কাছে আরো বেশি কি সহজলভ্য হয়ে যাবে। মানে আপনি একটা সার্ভিস দিচ্ছেন, সার্ভিসটা আপনি যখন সার্ভিসটা দেওয়ার পর অনেক সময় সমস্যা হয় না ভাই, অনেক রকম কি হয় সমস্যা হয়, তখন আপনার যদি সমস্যা হলে আপনি ওদেরকে ফ্রিতে 1 উইক সার্ভিস দিলেন। ঠিক আছে, 1 মান্থ সার্ভিস ফ্রি থাকবে। এরকম আমরা কি আমরা রাখি। যেমন আপনার সার্ভিসের কস্টিংটা কেমন সেটা আপনি রাখতে পারেন। ঠিক আছে, তারপর আপনার সার্ভিসটা নিলে কি ডিউরেশন কেমন টেকসই হবে সেটাও আপনি কি রাখতে পারেন। ঠিক আছে, এটা কি ইকো ফ্রেন্ডলি কিনা, কেমন সেফ কিংবা ফাস্ট কিনা, অ্যাফোর্ডেবল কিনা, এরকম আপনি কি আপনার এপিকিউর মধ্যে আপনি চাইলে কি এগুলো রাখতে পারেন। ওকে, তো এপিকিউটা হচ্ছে কি, যখন আপনার ইউজাররা যখন জিনিসটা পড়বে আপনার সার্ভিস সম্পর্কে ওরা আরো বেশি কি জানতে পারবে। ঠিক আছে, ওই জন্য আমরা কি করি, একটা কন্টেন্টের মধ্যে, যেমন আমি যদি আমার এখানে যদি যাই আমার ওয়েবসাইটে, আমি দেখেন এখানে আমি যেটা করেছিলাম সেটা কই, এই যেখানে নিচের দিকে যদি আমি একটু করে আসি, আমি দেখেন এখানে এপিকিউটা আমি আমি এখানে রেখেছি, দেখেছেন, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, এফএকিউ। ঠিক আছে, হোয়াট ইজ এসইও, হু ইজ রোহিত, হু ইজ রোহিত দ্য বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ঠিক আছে, এভাবে করে কি আপনারাও এভাবে অ্যাপিগুলো কি করবেন, আমাদের পেজে রাখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কন্টেন্ট কোয়ালিটি কি ক্লিয়ার। ওকে, আসেন এবার হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কটা কি, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি সেম ওয়েবসাইটের এক পেজ থেকে আরেকটা পেজ কি করা, লিঙ্ক আপ করা। ঠিক আছে, এটা কি করা, লিঙ্ক আপ করা। যেমন আমরা অ্যাঙ্কর টেস্ট একটা বিষয় থাকে, যখন আমি আপনাদেরকে কন্টেন্ট, যখন আমাদের ক্লাসটা আসবে
কন্টেন্ট অপটিমাইজেশন, সেখানে আমি আপনাদেরকে কি দেখাবো, ইন্টারলিঙ্কটা প্র্যাকটিক্যালি দেখাবো। এখন শুধু কি করেন, এতটুকু জেনে রাখেন, যেখানে আমরা রিলেভেন্ট পেজের সাথে কি বলছি, আমাদের রিলেভেন্ট পেজের সাথে আমরা কি করব, অ্যাঙ্কর টেস্ট করব। ঠিক আছে? যেমন আমি যদি, যেমন আপনাদেরকে একটা যদি দেখাই, যেমন আমার একটা পেজ হচ্ছে কি, আহ, উম, 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 একটা হচ্ছে কি টার্মাইট টার্মাইট কন্ট্রোল কন্ট্রোল। ঠিক আছে? তারপর হচ্ছে কি আটটা পেজ হচ্ছে কি আপনার টার্মাইট সলিউশন। ঠিক আছে? সলিউশন। আমি কি করব, এই পেজের সাথে এই পেজের কি করে দিব, লিঙ্ক আপ করে দিব। আপনি এখানে যদি দেখেন, আমি যদি টার্মাইট কন্ট্রোল একটা পেজ আমি কি আমার ওয়েবসাইটে রাখলাম, আমি একটা কি করলাম, টার্মাইট সলিউশন। ঠিক আছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে টার্মাইট নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে কি টার্মাইট, এটা কি আপনার এই যেগুলো আমরা সার পোকা কিংবা উই পোকাকে কি করা, সমাধান করা। ঠিক আছে? এই যে পেজের কি করতে পারবো আমরা, ইন্টারনাল লিঙ্কটা আমরা করতে পারবো, যেটাকে আমরা বলছি কি এখানে ইন্টারনাল লিঙ্ক, কিংবা যেটা আমরা অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে কি করে থাকি, ইন্টারনাল লিঙ্কটা আমরা করে থাকি। আশা করি ইন্টারনাল লিঙ্কটাও ক্লিয়ার। এবার আসেন এক্সটার্নাল লিঙ্ক টেকনিক। এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি, এক্সটার্নাল লিঙ্কিং। এক্সটার্নাল লিঙ্কটা আমরা মানে বুঝি, সেটা হচ্ছে কি, এটা বাইরের একটা কি, একটা লিঙ্ক থেকে আমরা কি করি, আমাদের ওয়েবসাইটে আমরা লিঙ্ক আপ করি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, ইন্টারনাল লিঙ্কে আবার ইনবাউন্ড লিঙ্কে আমরা কি বলে থাকি, ইন্টারনাল লিঙ্কে আবার কি বলি, আমরা ইনবাউন্ড লিঙ্কও কিন্তু বলি। ঠিক আছে? আবার এক্সটার্নাল লিঙ্কে আমরা আউটবাউন্ড লিঙ্কও কিন্তু বলে থাকি। ঠিক আছে? যেমন আমি আপনাদেরকে সেটা একটু করে কি দিয়ে দিই এখানে, ইনবাউন্ড, ইনবাউন্ড। তারপর আছে কি আপনার আরেকটা আছে, সেটা হচ্ছে কি আউট বাউন্ড লিঙ্ক। ঠিক আছে? এটা কি আমরা আউটবাউন্ড লিঙ্কও বলি, আবার কি বলি, এক্সটার্নাল লিঙ্ক, আবার ইন্টারনাল লিঙ্ক, এটা হচ্ছে কি ইনবাউন্ড লিঙ্ক। ঠিক আছে? যেটা ইন্টারনাল লিঙ্ক হচ্ছে কি, আপনার ওয়েবসাইটে পেজ টু পেজ কি করবে, ক্যারি করবে আপনার টপিক রিলেটেড। আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে কি আপনার ওয়েবসাইটের সাথে কি করবে, আপনার টপিকের সাথে একটা বাইর থেকে যদি আপনি লিঙ্ক আপ করতে চাইলে। ঠিক আছে? আমার যে রিলিজ, যেমন আমার যদি কি, এই যে সাপোজ এখানে কি করলাম, টার্মাইন টার্মাইট কন্ট্রোল, টার্মাইট কন্ট্রোলের সাথে যদি আমি কি আরেকটা গুগলের, যেমন আমরা যদি উইকিপিডিয়া দেখি, যে আমরা যদি এখানে যদি লিখি উইকিপিডিয়া, যদি দেখে আসি কিনা, অনেক সময় তো আসে এরকম একটা কি, একটা উইকিপিডিয়ার সাথে আমরা কি করে দিব, কিংবা একটা ভালো একটা ওয়েবসাইটের সাথে এরকম ভালো একটা কি আছে, ওয়েবসাইট আছে, এটার সাথে কি করে দিব, আমরা লিঙ্ক আপ করে দিব। এটা হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্কিং। ওকে? এবার যেটা ইমেজ অপটিমাইজেশন, এই জিনিসটা কি ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে আপনাদেরকে কি অবশ্যই বুঝতে হবে। যেমন আমরা যখন একটা ইমেজ দেখেন, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। আমি এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখানে একটা ইমেজে যাই, এক্সাম্পল। যেমন এখানে যদি আমি যদি একটা ইমেজ করি, দেখেন এখানে আমি একটা কি কি করছি, এখানে একটা ইমেজ, এখানে আমরা যদি দেখেন ফ্রি অ্যাডভান্স এসইও কোর্স। ঠিক আছে? আমি এই ইমেজটা কি দিচ্ছি, আমি যখন অপটিমাইজ করছি ইমেজটাকে, আমি এই ইমেজটা একটা নাম দিয়েছি ফ্রি অ্যাডভান্স এসইও কোর্স। ওকে? আচ্ছা, এখন আসেন, এখন হচ্ছে এটা কি আমি ইমেজ অপটিমাইজ করছি। ওকে? এটা হচ্ছে কি ইমেজ অপটিমাইজ, এটা হচ্ছে ইমেজের একটা নাম। যেমন আমি ইমেজের নাম হতে পারে, আমার কি করলাম, আমার ইমেজের নাম যদি হয়, ইমেজের নাম যদি হয় পেস্ট কন্ট্রোল সার্ভিস সাপোজ। ঠিক আছে? আমরা যদি পেস্ট কন্ট্রোল নিয়ে কথা বলছি, পেস্ট কন্ট্রোল হচ্ছে কি আমাদের ইমেজটার নেম। এবার আসেন, আমরা যখন অন পেজ করব, আমরা এখানে অল্টার টেক্সট একটা বিষয় থাকে, কি থাকে, অল্টার টেক্সট, যেটাকে আমরা সংক্ষেপে কি লিখি, এল টি। ঠিক আছে? এটাকে আমরা সংক্ষেপে কি লিখি, এভাবে কি লিখি, অল্টার টেক্সট। এখন অল্টার টেক্সটের মধ্যে আমাদের কি করতে হয়, আমাদেরকে আমরা জানতাম না আগে, আমাদেরকে যেটা আমাদের প্রাইমারি কিওয়ার্ড ওটাকে কি করতে বলে, সেভ, ওইখানে আমাদেরকে কি ওই ইমেজের সাথে আমাদেরকে রাখতে বলে। ঠিক আছে? এখন আমি যেটা বলি সেটা না, আপনি আপনার মতো করে এটা কি, যেটা আপনার সিমেন্টিক কিওয়ার্ড যেটা বলছি, এরকম একটা কিওয়ার্ড কি আপনি অর্ডার স্পেসে আপনি রাখতে পারেন। যেমন ইকো ফ্রেন্ডলি পেস্ট কন্ট্রোল টিম স্প্রেন ইন ঢাকা হোম এক্সাম্পল। ঠিক আছে? আপনি অল্টারনেটিভে এরকম একটা কি কিওয়ার্ড আপনি দিতে পারেন।
ওকে। তো এটা হচ্ছে কি, এখানে দেখেন আমরা প্রথমেই যেটা করব ইমেজটাকে অপটিমাইজেশন করব। সেকেন্ডলি হচ্ছে কি, আমরা যখন অন পেজ করব তখন অল্টার টেকের মধ্যে আমরা কি করব, এখানে আরেকটা কিওয়ার্ড লাগবে। তার এতে করে যে জিনিসটা হয়, আমার ইমেজটা কি করা হয়ে গেল, এখানে একটা এসইও করা হয়ে গেল, প্লাস আমার কি, আমার কন্টেন্টটাকেও একটা অল্টার টেক্সটের মাধ্যমে কি আমি একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এতে করে যদি কেউ যদি সার্চ করে, অনেক সময় কিন্তু মাথায় রাখবেন, ইমেজে কিন্তু র্যাঙ্ক করে, ইমেজেও র্যাঙ্ক করে। যখন র্যাঙ্ক করে তখন কি, আপনার ইমেজটা যদি কোয়ালিটিফুল হয়, ইমেজটা যদি সুন্দর করে আপনি সাজাতে পারেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার ওইখান থেকে কি আসবে, আপনার ইউজার পাবেন। ওকে। আচ্ছা, এটা হচ্ছে কি ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে। কেমন? এবার আসেন আমরা যদি স্কিমা মার্কআপ, স্কিমা মার্কআপটা আমি একটু করে আপনাদেরকে প্রথমে একটু করে বলেছিলাম। স্কিমা মার্কআপটা হচ্ছে কি, আমরা এখানে এক স্ট্রাকচার ডেটা, আমরা এখানে স্ট্রাকচার ডাটাকে কি করব, আমরা এখানে অ্যাড করব। যেমন লাইক প্রোডাক্ট আছে, আমরা যদি দেখি যেমন প্রোডাক্ট, তারপর আছে কি সার্ভিস, সার্ভিসেস, তারপর আছে কি আপনার লোকাল বিজনেস। ওকে। এগুলোর ক্ষেত্রে কি হয়, অনেকে দেখা যায় আমরা কি করে স্কিমা মার্কআপ করে, যেমন লোকাল এসির ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু স্কিমা মার্কআপটা বেশি করে। কেন জানেন? আপনার বিজনেসটাকে কি অনেক বেশি হাইলাইট করে। যেমন আমাদের এখানে, আচ্ছা এগুলো আমি আপনাদেরকে তো দেখিয়েছিলাম স্কিমা মার্কআপ অবশ্য, এখানে এগুলো দেখাতে গেলে ক্লাসটা আরো অনেক বেশি বড় হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি একটু করে দেখাই আমাদের, যদি এখানে দেখি এরকম পাই কিনা। প্লাম, প্লাম্বার সার্ভিস, ঠিক আছে, দেখি এখানে পাই কিনা। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্কিমা মার্কআপ করা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কি স্কিমা মার্কআপ করা, যেটা দেখতে পাচ্ছেন এখানে ওদের কি আছে, এখানে 5 রেটিং আছে, পার কাছে প্রাইস, প্রাইস রেটিং আছে, এটা গুলো গুলো হচ্ছে কি স্কিমা মার্কআপ করা। এই যে এখানেও আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এগুলো কি, এগুলো হচ্ছে স্কিমা মার্কআপ করা। ঠিক আছে, যখন স্কিমা মার্কআপ যখন করে দেয়, যেমন এনারা কি করছে, এই পেজটাকে কি করছে, স্কিমা মার্কআপ করছে, যার কারণে এভাবে দেখতে পাচ্ছেন। বাট বাকি পেজটা কি এরকম নয়, দেখতে পাচ্ছেন এই পেজটা কিন্তু এরকম নাই। ঠিক আছে, এটা কিন্তু আমরা সহজে দেখতে পাচ্ছি কি, বুঝে যাই কি এটা কি স্কিমা মার্কআপ করা। ঠিক আছে, এটা হচ্ছে কি স্কিমা মার্কআপের যখন আমরা করি, এভাবে কি লুকটা এভাবে দেখায়, স্নিপেটের মধ্যে লুকটা এভাবে দেখাবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি এখানে জিনিসটা কি বুঝলাম। এখন অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন স্কিমা মার্কআপটা যখন করব, আমাদেরকে অবশ্যই জেসন এলডি ফরম্যাটটা কি আমরা ফলো করব। ঠিক আছে, আমরা কি ফলো করব, জেসন, জেসন এলডি, এলডি, সরি, এলডি ফরম্যাটটা ফলো করে আমরা কি করব, আমরা স্কিমা মার্কআপটা করব। ঠিক আছে, যেমন আমরা যদি এখানে দেখি, আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। যেমন আমরা যদি এখানে স্কিমা মার্কআপটা যদি দিই, স্কিমা মার্কআপ, 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 ওকে, আমি এখানে দিলাম। দেওয়ার পরে এই যে স্কিমা অর্গানাইজেশন, এখানে আসার পরে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে আসবো, এখানে আসার পরে কই, এই যে এটা কই আর পাবস, গেট স্টার্টেড, এই যে স্কিমা এখানে আসবেন। ঠিক আছে, আসার পরে, আসার পরে, আসার পরে ভ্যালিডেটেড ডক্স, এখানে আসার পর সেটা কই, উম, সেটা কোথায়, স্কিমা ভ্যালিডেটেড, এই যে, ঠিক আছে, এখানে আসার পরে আপনারা কি করবেন, ভ্যালিডিটি এখানে আসে, আমরা এখানে কি করবেন, এই যে এখানে কোড আপনারা সাজাতে পারেন। ঠিক আছে, এখানে সাজার পর আমরা কি এখানে আমরা চেক করতে পারেন, এই যে ইউআরএল দিয়ে আপনি কি এখানে দেখতে পারেন, কিংবা আপনি কি এখানে আপনি নিজে কোডগুলো বসাতে পারেন। ওকে। তারপর রেফারেন্স দিলে আপনি কি স্কিমা মার্কআপটা ঠিক আছে কিনা কি আপনি এখানে দেখতে পারেন। এখানে আটটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা একটু করে দেখি, সেটা কই, আমরা যে স্কিমা মার্কআপ যে লিখবো, সেটা আটটা অপশন আছে। এটা হচ্ছে যে কি আপনি চেক করা, আমরা যে যেটা কোডিং যেটা করবেন স্কিমা মার্কআপের, ওটা চেক করা। কিন্তু আটটা আছে কি আমরা সরাসরি লিখতে পারি, একটা অপশন আছে ডক্স, এটা কি সেশনাল ডি ফরম্যাট, স্টার্টেড, এখানে দেখি, এই যে সেশনাল ডি ফরম্যাটে দেখি, আমি ক্লিক করে দেখি কি আসে। এই যে এখানে দেখেন, দেখতে পাচ্ছেন, ঠিক এরকম করে আমাদের কি কি এখানে, যেমন আপনার বিজনেসের নেম থাকবে, ঠিক আছে, তারপর আপনার অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ঠিক আছে, আপনার এখানে কি আপনার জিপ কোড থাকবে, এখানে সব কিছু কি আমরা
আমি সামনে আপনাদেরকে ক্লাসে দেখাবো কিভাবে আমরা কি স্কেমা মার্কআপ কোডগুলো আমরা ক্রিয়েট করি। ঠিক আছে, সেগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল আমাদের সামনে ক্লাসে আছে। তো জাস্ট একটা আইডিয়া দিচ্ছি, এভাবে করে কি আমরা বেসিক্যালি আমাদের কি করি স্কেমা মার্কআপের কোডগুলো আমরা জেনারেট করি জেএসএনডিতে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আশা করি আপনাদের এটা জিনিসটা কি ক্লিয়ার। ওকে, এবার আসেন আমাদের যেটা আছে সেটা কি মোবাইল ফ্রেন্ডলিনেস। বর্তমানে ভাই আমরা জানি আমরা যে কোনো কিছু সার্চ করি কিন্তু বেশিরভাগ মোবাইলে, আমরা ল্যাপটপ ডেস্কটপ মোবাইল কম আর বেশি সবাই কি এগুলো এখন থাকে, কিন্তু আমাদের হাতে সবচেয়ে যে জিনিসটা বেশি থাকে সেটা হচ্ছে কি মোবাইল ফোন। আপনার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে, ঠিক আছে, আপনি কি করলেন সরাসরি আপনি মোবাইলে সার্চ করলেন, মোবাইলে সার্চ করেন না, মোবাইলে সার্চ করেন। এখন আমাদেরকে অবশ্যই আমরা যে কন্টেন্টটা আমরা যে কি করব অপটিমাইজ করব, কন্টেন্টটা কি আপনার মোবাইল ফ্রেন্ডলি কিনা। ঠিক আছে, আপনার কন্টেন্টটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা সেটা আপনাকে দেখতে হবে। সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, টেস্ট করতে হবে। যেমন একটা আছে যে কি আপনার গুগল, সরি, গুগল, গুগল মোবাইল, মোবাইল ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি টেস্ট একটা আছে। যেমন আপনি যদি এখানে যদি করেন আপনি এরকম যদি গুগল সার্চ করেন আপনি কি পেয়ে যাবেন। ঠিক আছে, আপনার আসলে পেজটা কি আপনার ওই যে অন পেজ এসে যখন করবেন আপনার পেজটা কি মোবাইল ফ্রেন্ডলি কিনা আপনি সহজে দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কি এভাবে করে কি আমরা বেসিক্যালি দেখি আমাদের কন্টেন্টটা কি, যে আমরা যেমন আমাদের ওয়েব পেজ এই যে লেখাগুলো আমরা যে লিখলাম, ঠিক আছে, এটা মোবাইলে কি সহজে সবকিছু বোঝা যাচ্ছে কিনা, সহজে পড়তে পারতেছে কিনা আপনার ইউজাররা। ঠিক আছে, সেটা আপনাকে কি করতে হবে, অবশ্যই অবশ্যই ইনশিওর করতে হবে। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি মোবাইল ফ্রেন্ডলিনেস। ওকে, আবার পেজ স্পিডটা কি, পেজ স্পিডটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার যখন পেজ যখন ক্লিক করবে, আপনার ওয়েবসাইট যখন আমি যখন একটা পেজ যখন ক্লিক করবো, যেমন আমার এখানে একটা পেজে আমি গেলাম, এই যে আমার এখানে যেমন আমি এই পেজে যদি যাই, এই পেজটা কত সেকেন্ডের মধ্যে ওপেন হচ্ছে দেখছেন, দেওয়ার সাথে সাথে কি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে আপনাকে কি করতে হবে, যেমন আমি একটা পেজে যদি যাই যে মসকিটো কন্ট্রোল, সাথে সাথে কি হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি পেজ স্পিড। আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনার পেজের লোডিংটা যদি আন্ডার 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ডের মধ্যে যদি ওপেন হয়ে যায় দ্যাটস ফাইন। ঠিক আছে, সেটা আপনার কি আপনার জন্য আপনার ওয়েবসাইটের জন্য ভালো, তখন আপনার ইউজারও কি হবে এতে করে অনেক বেশি আপনার ওরা এখানে স্যাটিসফাই কি এরাও কমফোর্টেবল ফিল করবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় আপনাদেরকে রাখতে হবে। ঠিক আছে, অনেক সময় আমাদেরকে কি করতে হয় মিনিমাইজ করার জন্য জাভা স্ক্রিপ্ট এবং সিএস এর কি অথবা সিএস এর আমাদের কি করতে হয় আমাদেরকে এগুলো অ্যাপ্লাই করতে হয়। তারপর ইউজার কেসিং যেটা আছে আমরা কি করি আমাদের যেমন আপনার কি ওয়ার্ডপ্রেসে একটা কেসিং একটা কি আছে প্লাগইন আছে। এটাও অর্থ হচ্ছে কি আমার ওয়েবসাইটে যদি কোনো প্রকার যদি ক্যাশ যদি জমে যায়, ঠিক আছে, তখন ক্যাশিংটা দিয়ে আমরা কি করতে পারি সহজে রিফ্রেশ করতে পারি আমাদের ওয়েবসাইটটাকে, তখন এর স্পিডটা কি আরো বেড়ে যায়। ঠিক আছে, এটার জন্য আলাদা একটা কি আছে প্লাগইন আছে। ওকে, এটা একটা গেল। তারপর হচ্ছে কি আপনি এই জিনিসটাকে যদি আরো যদি সহজে যদি আপনি সার্চ করতে চান, তেমন আমাদের কি আছে দুইটা টুলস আছে। একটা হচ্ছে কি জিটি, জিটি ম্যাট্রিক্স, তারপরটা হচ্ছে আপনার তারপর হচ্ছে কি পেজ স্প্রিড, পেজ স্প্রিড, পেজ সরি স্পিড, তারপর হ্যাঁ তারপর পেজ স্পিড সরি পেজ স্পিড, এটার নাম হচ্ছে পেজ স্পিড ইনসাইট, ইনসাইট মেবি এরকম, হ্যাঁ এরকম। আপনি যখন গুগলে যখন সার্চ দিবেন আপনি এখানে গিয়ে কি করতে পারবেন আপনি, যেমন আমি যদি এটা যদি দিই এখানে একটু করে আমি আপনাদেরকে দেখাই, এটা একটু করে যদি আমি দিই দেখেন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা যায় এরকম আসবে। আপনার এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি কি করবেন আপনার পেজের আপনার ওয়েবসাইটের যে কোনো একটা ইউআরএল আপনি কি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে দিয়ে দেওয়ার পর আপনি কি করতে পারবেন সার্চ করতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে যদি এই ইউআরএলটা যদি নিই এক্সাম্পল, এই ইউআরএলটা যদি নিই, আচ্ছা আমার হোম পেজটা নিই, হোম পেজটা নিই, এখানে দেওয়ার পরে এখানে এই যে এখানে কি করলাম ক্লিক করলাম। ওকে, টেস্ট নাও, এখানে দিয়ে দিব। দেখেন এটা কিন্তু একটু সময় নেই অবশ্য, একটু সময় নেবে। ঠিক আছে, এই যে স্ক্রিনিং হচ্ছে দেখতে পাচ্ছেন, অ্যানালাইজিং ইউর ইউরাল,
এটা একটা সময় নেবে। আচ্ছা, এটা সময় নিক, এটা সমস্যা নাই। তাহলে আমাদের কি এগুলোতে গিয়ে এই টুলস গুলোতে আমাদের পেজ স্পিডটা কি আমরা চেক করতে পারবো। ওকে, তাহলে 11 নম্বর কি পেজ স্পিডটা আশা করি আপনাদের ক্লিয়ার। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি EEAT প্রিন্সিপাল। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট, পেজ কন্টেন্টের ক্ষেত্রে। ঠিক আছে, আপনার পেজটা কি, এটা হচ্ছে কি শো এক্সপিরিয়েন্স। হচ্ছে কি প্রথম ই এক্সপিরিয়েন্স, প্রায়োরিটিস, অথরিটিভনেস, ট্রাস্ট ওর্দিনেস। ঠিক আছে, আপনার কন্টেন্টটা কি করতে হবে এখানে, আপনি চাইলে আপনার কন্টেন্টের মধ্যে, যেমন আপনি যেসব ক্লায়েন্টের, ঠিক আছে, আমি যদি এখানে ফুল এটা লিখি, প্রথম হচ্ছে কি এক্সপেরিয়েন্স, ঠিক আছে, এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স, তারপর হচ্ছে কি এক্স পাটাই সি পাটাইস, তারপর তারপর 2 নম্বর হচ্ছে কি অথরিটিভনেস। ঠিক আছে, তারপর হচ্ছে কি সরি, ট্রাস্ট, ট্রাস্ট ওর ওর দি ওর দিনেস। ওকে, ওর দি আছে এখানে একটা আয় হবে, এটা কি হবে, আয় হবে। এটার ফুল মিনিং হচ্ছে কি এক্সপেরিয়েন্স, প্রায়োরিটিস, অথরিটিভনেস, ট্রাস্ট, ওর্দিনেস। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি অবশ্যই কন্টেন্টের ক্ষেত্রে আপনাকে কি ইমপ্লিমেন্ট, আপনাকে কি করতে হবে, এবং অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার পেজে যখন কেউ যখন কি করবে, ইউজার যখন আসবে, এগুলো যেন শো করে। ঠিক আছে, এগুলো কিন্তু শো করে। যেমন আপনি সেক্ষেত্রে যে জিনিসটা রাখতে পারেন, আপনি যেসব ক্লায়েন্টের কাজ করছেন, ওদের কি, ওদের বায়োসটা কি, আপনি অথর সরি অতর অতর বায়োটস রাখতে পারেন। তারপর ওদের রাখতে পারেন টেস্টিমোনিয়াল, ঠিক আছে, টেস্টিমোনিয়াল রাখতে পারেন। তারপর আছে আপনাদের ওনাদের কি রাখতে পারেন, ওনাদের রিয়েল বিজনেস বিজনেস ইনফরমেশন গুলো রাখতে পারেন। ঠিক আছে, এইগুলো রাখার যদি একটা পেজে রাখেন, যে জিনিসটা হয়, যেসব ইউজাররা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, আপনার পেজটা ভিজিট করবে, যখন বিভিন্ন ক্লায়েন্টের, যখন ওদের বায়োস টেস্টিমোনি এবং ওদের ইনফরমেশন যখন রাখবেন, তখন ওদের কাছে আপনার বিজনেসটা কি কি আপনার সার্ভিসটা আরো বেশি কি বিশ্বাসযোগ্য হবে। ঠিক আছে, এইগুলো আসলে আমাদের কি পেজে রাখা উচিত, এগুলো আমাদের কি পেজে রাখা উচিত। কেন, এটা হচ্ছে কি একটা কেস স্টাডি হিসেবে কি এখানে কাজ করে। আপনার কেস স্টাডি হিসেবে এগুলো কি আপনি এখানে আপনি রাখতে পারেন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি বেসিক্যালি অন পেজ এসইওর এই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি যেগুলো আমি দেখিয়েছি, যদি এই জিনিসগুলো আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন আপনাদের কন্টেন্টে, ঠিক আছে, আমি এতটুকুই আপনাদের কি বর্তমানে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছি, যেটা রুলস মেনটেন করে কিভাবে আপনারা কি করবেন 2025 সালে অন পেজ এসইও করবেন। ঠিক আছে, সেটা আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করতে পারি, আপনার কন্টেন্টটা কি অবশ্যই অবশ্যই টুডে টুমোরো র্যাঙ্ক করবে, এবং ভালো একটা জায়গায় র্যাঙ্ক করবে, গুলো প্রথম পেজে ভালো একটা জায়গায় কি করবে, র্যাঙ্ক করবে। অবশ্যই আপনাদেরকে এই রুলস গুলো কি অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে সবার। ঠিক আছে, আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, আমি আসলে জানি না এভাবে আপনাদেরকে কেউ কখনো দেখিয়েছে কিনা, অনেকে তো মেন্টরের কাছে আপনারা কি করছেন, পড়ছেন। ঠিক আছে, কিংবা অনেকে দেখছেন অনেক মেন্টর ভিডিও, এভাবে করে কেউ আসলে বলছে কিনা আমি জানি না। ওকে, আমি আপনাদেরকে আসলে বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন এনে আপনাদেরকে কি আমি দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। আমি চাই আমার স্টুডেন্টগুলো আমার স্টুডেন্টগুলো আমার প্রত্যেকটা টপিক যেন ভালোভাবে কি প্রত্যেকটা কনসেপ্টকে ভালোভাবে কভার করতে পারে। ঠিক আছে, ওই জন্য আমি বিভিন্ন ইনফরমেশন এনে আপনাদেরকে কি প্রত্যেকটা লেসনগুলোকে আমি ওইভাবে কি করি, ডেকোরেট করি। ঠিক আছে, এখন বোঝানোর বিষয়টা হচ্ছে কি, আমি আপনাদেরকে দিচ্ছি, বুঝাচ্ছি, বাট খেতে হবে যে আপনাদেরকে, আপনারা কতটুকু লোড নিতে পারছেন সেটা বিষয়টা ডিপেন্ড করবে আপনাদের উপর। এক্ষেত্রে আমি যেটা বলবো, আপনাদেরকে এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে প্রচুর। ভিডিওটা একবার না না বুঝলে বারবার দেখতে হবে, যত বেশি দেখবেন তত বেশি জানবেন। ঠিক আছে, আমাদের মেন্টর থেকে এগুলো কখনো আমরা পাই নাই ভাই, আমাদের মেন্টর আমাদেরকে কখনো এগুলো শেখায় নেই। আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি, আমি আমার মেন্টর সামনে আমি বলতে পারবো টোটালি ইউনিক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার ক্লাসে কিছু কিছু ইউনিক জিনিস দেখাই। কেন আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট স্মার্ট হোক,
যে কোনো জায়গায় আপনারা যখন যাবেন, যখন ইন্টারভিউ দিতে যাবেন জব সেক্টরে, যেমন আজকে আমি একটু করে বলে রাখি, আমার একটা আজকে জব অফার আসছে, সেটা হচ্ছে মিরপুরে। জবটা হবে আমার, আমার স্যালারি ছিল 45 থেকে 50,000 টাকা মাল নিয়ে আমার স্যালারি, বুঝছেন, আমাকে অফার করছে। এবং সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কি 12 ঘন্টা আমাকে কি ওখানে সময় দিতে হবে। এবং আমার আন্ডারে আরো 3 থেকে 4 জন আপনাকে কাজ করবে মার্কেটিং সেক্টরে। ঠিক আছে, আপনার ডিজিটাল মার্কেটিং সেক্টর আরো 3 থেকে 4 জন কি কাজ করবে, আমি থাকবো সবার হেড। অবশ্যই জবটা আমাকে দিয়েছে কে? আমার আমার একটা টিচার, আমার চট্টগ্রামে থাকে, উনি একসময় ঢাকায় থাকতো, উনি এখন চট্টগ্রামে, উনি আমাকে কল করছে আজকে সকালে, বলছে আমরা একটা জব এরকম আমি পেয়েছি, আপনার কথা আমি বলছি, এখন আপনি জবটা করবেন কিনা। তো আমি চিন্তা করলাম যে এখন যদি সকাল 10টা থেকে যদি রাত 10টা পর্যন্ত হয়ে যায়, তাহলে আমি ব্লক হয়ে যাব, আমি আপনাদের ক্লাস নিতে পারবো না। প্লাস আমার নিজেরও কি আছে, অনেক কিছু আমাকে স্টাডি করতে হয়, যেহেতু এখন এআই চলে আসছে, অনেক বেশি কি এখানে আমাদের কি স্টাডি বিষয় আছে এখানে। ঠিক আছে, তখন আমি করতে পারবো না, আমার মিরপুরে যেতে লাগবে 2 ঘন্টা, আসতে লাগবে 2 ঘন্টা, 4 ঘন্টা এখানে শেষ। ওই জন্য আমি বলছি, আমি যদি রিমোট জব যদি হয়, আমি দ্যাটস ওকে, আমি করবো, স্যালারি কম হোক, দ্যাটস সমস্যা নেই, আমি বাসা থেকে করতে কি আমি রাজি, এগ্রি। কিন্তু ওইখানে গিয়ে আমার 12 ঘন্টা সময় দিয়ে আমার পক্ষে সম্ভব না। স্যালারি আসলে শোনেন, আমি হয়তো এটা আপনাদের মধ্যে যদি এক্সপার্ট কেউ থাকলে আমি আপনাদেরকে কি রেফারেন্স করে দিতাম, বাট আপনাদের মধ্যে এরকম কি এক্সপিরিয়েন্স প্রাপ্ত এখনো কেউ হন নাই। ঠিক আছে, ওই জন্য আমি আপনাদেরকে চাচ্ছি এক্সপিরিয়েন্স কি করার জন্য, আপনাদেরকে এক্সপার্ট করার জন্য। ঠিক আছে, ওই জন্য আপনাদেরকে কি করতে হবে, বেশি বেশি করে এগুলো কি আমার ভিডিওগুলো, আমার ক্লাসগুলোকে বারবার দেখতে হবে। ঠিক আছে, যত বেশি দেখবেন তত বেশি জানবেন। ওকে, তো হয়তো আমি জবটা কি মেবি করবো না, যেহেতু এটা আমার থেকে বাসা থেকে অনেক দূরে, বুঝছেন, আমি করব না। আমি ওই জন্য আমি কি ওনাকে বলছি যদি রিমোট জব হলে আমি এখান থেকে কি অসুবিধা নেই, আমি করব। এতটুকু আমার ওনার সাথে আমার লাস্ট কথা হয়, আমার টিচারের সাথে। উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জানাবো, ওনাদের সাথে কথা বলে, বুঝছেন। তো সবাই ভিডিওগুলো ক্লাসগুলো কি বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন নিজেরও বাসায়, আমি যা দেখাচ্ছি এর চেয়ে আরো কি নতুন নিত্য নতুন কিছু আবিষ্কার করবেন। কেন, মনে রাখবেন এখন সবকিছু যেহেতু চলে আসছে, সবকিছু নিত্য নতুন, নতুন নতুন রুলস আসবে, নতুন নতুন রুলস সাথে আমাদের কি করতে হবে, আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট করতে না পারলে, তাহলে আমরা কি থাকবো, অনেক বেশি পিছিয়ে থাকবো বাকিদের থেকে। ঠিক আছে, তা আজকে মেবি আমাদের ক্লাস, মেবি এটা 10তম ক্লাস আমাদের, আমাদের ক্লাস 10, আমরা 9 পর্যন্ত আমরা শেষ করেছিলাম, আজকে হচ্ছে ক্লাস 10। ঠিক আছে, এরপরে আমরা কোন টপিক নিয়ে কথা বলবো সেটা আমি আপনাদেরকে, আমি নেক্সট ক্লাসে সেটা কি আমি বলবো, এবং আমরা প্র্যাকটিক্যালি দেখবেন। তো আপনারা শুধু রিকোয়েস্ট থাকবে যে কি আপনার ক্লাসগুলো কি করেন, বারবার দেখেন ভাই, প্র্যাকটিস করেন, না বুঝলে আমাকে জানাবেন। ঠিক আছে, আমি তো আছি, আপনারা না বুঝলে আমি আছি, কিন্তু আমি যা দিচ্ছি এটা আপনারা নেওয়ার চেষ্টা করেন। ওকে, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ।